আসসালামু আলাইকুম সবাইকে। ক্যামেক্স 10 ফাইনাল অরবিট প্রোগ্রামের ওয়ার্ম আপ ক্লাস 2 তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি বরাবরের মতোই সালিম সাদমান সিয়াম ভাইয়া। সো আজকে আমরা যে ক্লাসটা করব, এই একটা ক্লাসে তুমি কেমিস্ট্রির যাবতীয় গ্রাফ, সকল গ্রাফ সমাধান করে ফেলতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এই একটা মাত্র ক্লাসে তুমি কেমিস্ট্রির যাবতীয় তোমার যে গ্রাফ জাতীয় প্রবলেম সবকিছু সলভ করতে পারবা। গতদিনের ক্লাসে আমরা কেমিস্ট্রির ওভারঅল সূত্র, ফর্মুলাগুলো সব দেখে ফেলছি। আজকে আমরা কেমিস্ট্রিতে যত ধরনের গ্রাফ হতে পারে সবগুলো উইথ বেসিক এক্সপ্লেনেশন সহ ইনশাআল্লাহ শিখবো। সো এই যে আমরা যে সিরিজটা চালাচ্ছি 5 দিনে, আগে তোমাদের ক্যামেক্স 10 ফাইনাল অরবিটের কোর্স তো শুরু হচ্ছে 10 তারিখ থেকে 19 তারিখ। এর আগে 5 থেকে 9 তারিখ আমরা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সেশন নিব, যার মাধ্যমে তোমার কেমিস্ট্রির বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। সো দেখি আমাদের সাথে কারা কারা আসছো। আমাদের সাথে সামিয়া ফাইরোজ, মুনতাহা, রিদ্রা দাস, ওকে, সাকিব ভাইয়া। সো সবাই মোটামুটি আসো। যারা সালাম দিছো সবাইকে আমি জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আজকের লাইভে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে লাইভটা তোমরা একটু শেয়ার করে দাও এবং বন্ধুদের মাঝে জানাই দাও যে ক্লাস শুরু হয়েছে। এক ক্লাসের মাধ্যমেই তুমি কেমিস্ট্রির যাবতীয় প্রবলেম গ্রাফে সেগুলো সমাধান করে নিতে পারবা, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের বিষয়টা। সানজিদা আক্তার আসছে, ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাইব ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা, সকলের উদ্দেশ্যে একবারে আমি ওয়ালাইকুম আসসালাম জানাই দিচ্ছি এবং তোমরা তোমাদের কি অবস্থা জানাই দিতে পারো ভাইয়ের সাথে, ঠিক আছে? যে তোমাদের পরীক্ষার দিন তো আগায় আসছে, 25 ব্যাচেরও পরীক্ষা, 26 ব্যাচেরও পরীক্ষা। 25 ব্যাচের পরীক্ষা হচ্ছে আমাদের সামনে এইচএসসি, 26 ব্যাচের ইয়ার ফাইনাল। সো কি অবস্থা তোমাদের একটু ভাইয়ের সাথে শেয়ার করতে পারো। যদি তুমি কোনো প্রকার দিশেহারা ফিল করতেছো অথবা বুঝে উঠতে পারতেছো না কিভাবে প্রিপারেশন নিবা, কোনো একটা বিষয়ে তোমার সাজেশন দরকার হয়, সিডাব্লিউ তোমার পাশে অবশ্যই থাকবে। সো তুমি আজকের ক্লাসের আমি প্রতিদিন সুযোগ দিই, প্রথম 5টা মিনিট তোমার যদি কোনো জিনিসে পরামর্শ দরকার হয় তুমি ভাইয়াকে অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ফ্রেন্ডদেরকে অবশ্যই একটু ক্লাসে মেনশন করার পাশাপাশি তোমরা যেটা করবা নিজের প্রোফাইলে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? মেনশন করে দাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও, কারণ তোমার একটা শেয়ারে হয়তো তোমার ফ্রেন্ড কেমিস্ট্রিতে অনেক দুর্বল ফিল করতেছিল, এখন সে স্ট্রং হয়ে যেতে পারে, ঠিক আছে? তো একটু হেল্পফুল হব আমরা জিনিসগুলোতে। হ্যাঁ, লামিয়া শুরু করে দিছে কাজটা, থ্যাংক ইউ তোমাকে। আর আজকে আমি দেখতেছি মাশরাফি ভাই একটু বাইরে আছে, চলে আসবে হয়তো। তো মাশরাফি ভাই এখানে নাই, ফায়াজ ভাইকেও দেখতেছি না। তো সবাইকে মোটামুটি তোমরা একটু মেনশন করে জানায় দাও ক্লাস স্টার্ট হয়েছে, ঠিক আছে? মুশিউর রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা তোমার? আশা করি ভালো আছো অনেক। মুনিয়া, হ্যাঁ মুনিয়া হাইলাইট করার ট্রাই করছো, থ্যাংক ইউ। ওকে, সো তোমরা মোটামুটি যারা আসো তোমরা একটু জানাও যে তোমাদের কেমিস্ট্রিতে তো গ্রাফ পড়ছো ওভারঅল, কিন্তু এরকম কোনো ক্লাস কি পাইছো আগে যে হচ্ছে সকল গ্রাফ একসাথে, বা কেমিস্ট্রির সকল সূত্রগুলো একসাথে, বা কেমিস্ট্রির সকল বিক্রিয়াগুলো একসাথে, বা কেমিস্ট্রির সকল যে আমার ম্যাথমেটিক্সের কনভার্সনগুলো করা লাগে সেগুলোকে একসাথে কোথাও পাইছো? আশা করি এই জিনিসগুলো আমি যদি ক্লাসগুলো শেষ পর্যন্ত নিতে পারি তোমাদের কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে কাভার হয়ে যাবে এবং তোমার যেই সিলি মিস্টেকগুলো তুমি এক্সামে করো, ছোট ছোট মিস্টেক, যার কারণে তোমার একটা হিউজ কিন্তু ইফেক্ট পড়ে এক্সামে, মার্কে বলো বা তোমার হচ্ছে কনফিডেন্সে বলো, তুমি হচ্ছে হয়তো হ্যান্ড ক্যালকুলেশন পারো না, বা তুমি হচ্ছে ছোট ছোট কনভার্সনগুলো পারো না, তোমার ইউনিট নিয়ে প্রবলেম আছে, তোমার ফর্মুলা মনে থাকে না, তুমি গ্রাফ বুঝো না। সো এই যে ওয়ার্ম আপ 5টা ক্লাস, এই 5টা ক্লাসে তোমার যাবতীয় প্রবলেম সমস্যার সমাধান হবে। এবং 25 এবং 26 ব্যাচ যারা আসো প্রত্যেকেই আমি বলবো এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে জিজ্ঞাসা করছো 26 ব্যাচ এসে ভাইয়া মাত্র 10 দিনের এই প্রোগ্রামটা কি আমাদের জন্য অ্যাপ্লিকেবল? তোমরা কিন্তু কোর্সটা নিয়ে রাখতে পারো। কেন নিয়ে রাখতে পারো? কারণ এই যে এক্সামের আগে তোমার এই যে সাপোর্টটা, এইটা কিন্তু তুমি এই কোর্স থেকে পেয়ে যাবা। এক্সামের আগে তো এত লেন্দি ক্লাস করা পসিবল না, কিন্তু একটা 3 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাসের মাধ্যমে সিকিউ এমসিকিউ কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারলে তুমি এক্সামে ভালো করবা, ঠিক আছে? সো এক্সামের আগের রাতে বা এক্সামের 1 সপ্তাহ আগের প্রোগ্রাম তুমি হিসেবে 26 ব্যাচ এটা নিতে পারো। 25 ব্যাচ তো এটা মাস্ট,
25 ব্যাচের জন্য বলা যায় ওয়ান কাইন্ড অফ এটা একটা লাইফ সেভিয়ার প্রোগ্রাম হতে যাচ্ছে, যার মাধ্যমে ওয়ার্ম আপ ক্লাসগুলো যারা নিজেদেরকে লো ফিল করতেছি, আমরা নিজেদেরকে মনে করতেছি আমাদের বেসিকে স্ট্রং নাই, তারা দেখবা তোমাদের বেসিকটা কোন লেভেলে যায় এই 5টা ক্লাসের পরে। আমাদের কিছু কমেন্ট আসছে, আমরা একটু দেখি। মোহাম্মদ সোহাগ বলছে ভাইয়া আজকে বার্সার খেলা দেখবানি? হ্যাঁ, দেখার তো ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। দেখবো, দেখার ইচ্ছা আছে, তুমি আশা করি দেখবা। সো দেখে জানাও যে আমরা তো হচ্ছে মোটামুটি প্রোফাইলে কিছু পোস্ট শেয়ার করবো, সো ওখানের মাধ্যমে ভাবের আদান প্রদান হবে, ঠিক আছে। এমডি তাহাবির বলছে ভাই টেস্ট পেপার সলভ করাইলে ভালো হতো। টেস্ট পেপারও সলভ করানো হবে আমাদের। দেখো ক্লাসের রুটিন দেওয়া আছে অলরেডি কোর্সের। দেখো আমাদের মোটামুটি 10 তারিখ থেকে কোর্সের ক্লাস শুরু হচ্ছে এবং 19 তারিখে কোর্সের ক্লাস শেষ হবে। এবং কোর্সের ক্লাসগুলোতে এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটা যখন স্টার্ট হবে তখন ম্যাক্সিমাম তুমি এখানে যে এই পোর্শনগুলো পাবা, আমরা প্রবলেম সলভিংটার দিকে বেশি ফোকাস করব। সিকিউ এবং এমসিকিউ, সিকিউ এবং এমসিকিউ সলভ করার মাধ্যমে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা হবে, ঠিক আছে। তার মানে তোমার কনসেপ্ট তো ক্লিয়ার হবেই, সাথে সিকিউ এমসিকিউ তুমি সলভ করতে পারবা। মানে গতানুগতিক একাডেমিক ক্লাস তোমরা যেভাবে করছো এত লেন্দি ক্লাস এটা হবে না। তো একটা সিকিউ নিব, এই সিকিউ সলভ করতে কি বেসিক লাগে সেটা আলোচনা করব, সিকিউ গুলো তোমাকে ধরাই দিব। দেখো 2টা চ্যাপ্টারের নাম আমি বলবো, একটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, সব কনসেপ্ট পারি, সিকিউ এমসিকিউ এ যে আটকায় যাই। আর একটা হচ্ছে জৈব রসায়ন, সব কনসেপ্ট পারি, সিকিউ এমসিকিউ এ যে আটকে যাই। সো এই 2টা চ্যাপ্টারের উপর আমরা একটু বেশি জোর দিব, বাকিগুলো আমরা সলভ করব, কোনো অসুবিধা নাই। জৈব রসায়নের উপর 4টা ক্লাস রাখা হয়েছে, যাদের প্রিপারেশন খুব খারাপ তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবা। যারা আমাদের কোর্সে আসো তাদের জন্য তো সুবর্ণ সুযোগ, আর যারা আমাদের কোর্স নিয়ে এখনো মানে চিন্তিত যে আসলে এটা শেষ করা পসিবল কিনা, সিয়াম ভাইয়ের উপর বিশ্বাস রাখো। কম্প্যাক্ট ক্লাস যদি বলা হয় কেমিস্ট্রির জগতে, আমি তোমাকে এতটুকু কনফিডেন্টলি বলতে পারি আমি তোমাকে বাকিদের থেকে অনেক অল্প সময়ে অনেক বেশি জিনিস মাথায় ইনপুট দিয়ে দিতে পারবো। কারণ জিনিসটা আমি চিন্তা করি স্টুডেন্ট সাইকোলজি, আমি টিচার হিসেবে নিজের জ্ঞান জাহির করতে আসি না, আমি একটা স্টুডেন্টের সাইকোলজি নিয়ে আমি হচ্ছে পড়াতে আসলে সেটা মাথায় রেখে পড়াইতে আসি। তুমি দেখবা আমি একসাথে অ্যাসিড বেস থিওরি পড়ার সময় আগে তোমাকে আর্হেনিয়াস তত্ত্ব, তারপর ব্রোনিস্টের তত্ত্ব, তারপরে লুইস বেস তত্ত্ব এইভাবে পড়াই না। আমি তোমাকে বোর্ডটাকে 3টা ভাগ করি, এই সাইডে আর্হেনিয়াস পড়াই, এই সাইডে ব্রোনিস্টের লাউরি পড়াই, এই সাইডে লুইস বেস পড়াই, শেষ একটা স্লাইড পড়লেই তোমার সব শেষ, ঠিক আছে। সো কেমিস্ট্রির পড়াটাকে এভাবে ইজি করতে হবে, তোমাকে একটার সাথে একটা কম্বিনেশন করতে হবে। সো যারা এখনো চিন্তায় আছো কোনো অসুবিধা নাই, তোমার তো এটা সিলেবাসের মধ্যকারই পড়া, সো তোমরা এটা নিতে পারো নির্দ্বিধায়। 26 ব্যাচ এক ক্লাস করতে পারবো কি? হ্যাঁ 26 ব্যাচ তোমরা ক্লাস করতে পারবা, সেটা নিয়ে এতক্ষণ কথা বলছি। 25 ব্যাচের জন্য এটা একদম ফরজ ক্লাস বলা যায় একবারে, ঠিক আছে। সো চলো তাহলে আমরা দেখি আমাদের আজকের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে এক ক্লাসেই কেমিস্ট্রির সকল গ্রাফ সমাধান করব। সো তোমরা কি প্রিপেয়ার্ড আছো? আমি এত কম মানুষ নিয়ে তো ক্লাস নেওয়ার লোক না, আমার এখানে আমি ইচ্ছা করে যে আমি অনেকজন নিয়ে ক্লাস করব, কিন্তু তোমরা খুবই কিপটা, তোমরা লাইভটা শেয়ার করতে চাও না, তোমরা বন্ধুদেরকে জানাইতে চাও না, তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, তোমার হচ্ছে কলেজের যে গ্রুপগুলো আছে সেখানে তুমি শেয়ার করতেছো না, ফলে তোমার ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু উপকার থেকে বঞ্চিত হচ্ছে। এই কাজটা করো না, ঠিক আছে। হ্যাঁ টেস্ট পেপার সলভ করাবেন, অবশ্যই টেস্ট পেপার সলভ করাবো। এই যে বললাম তো, এই যে এখানে সিকিউ এমসিকিউ এর কোশ্চেনগুলো তো টেস্ট পেপার থেকে নিব, নাকি আমি বানাবো? আমি তো এখন বানাই তোমাকে সলভ করাবো না, সিকিউ এমসিকিউ গুলো আমরা প্রিভিয়াস ইয়ারের গুলো সলভ করাবো। ওকে, প্রিপেয়ার্ড, সবাই প্রিপেয়ার্ড? সো সবাই কি রেডি? সবাই একটু বলি রেডি কিনা, যারা যারা রেডি একটু তুমি হচ্ছে রেডি লিখো। যদি সবাই রেডি হই তাহলে একটু আমরা রেডি লিখি, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করবো। সো সবাই একটু কমেন্ট করো রেডি কিনা। যদি সবাই রেডি হই একটা করে বন্ধুকে মেনশন দাও, শেয়ার করো এবং রেডি লিখো, ঠিক আছে। সো ইনশাআল্লাহ আমাদের আজকে ক্লাসে আমরা ট্রাই করব একদম এক ক্লাসে সবগুলো গ্রাফ শেষ করে দেওয়া, তোমাদের লাস্ট পর্যন্ত সাপোর্ট লাগবে, ঠিক আছে। ওকে, সো সবাই একটু বলো কি অবস্থা, রেডি? ওকে, সামিয়া ফাইরোজ রেডি, লামিয়া রেডি, বাকিদের আমি একটু দেখতে চাই। মুনতাহা রেডি, সাফওয়ান রেডি। ইনশাআল্লাহ আজকে কিন্তু আমরা এক কোপে একদম গ্রাফের যাবতীয় কি বলে এটাকে হচ্ছে বংশ উদ্ধার করে ফেলবো। হ্যাঁ, সো এটা হচ্ছে গ্রাফের বংশ উদ্ধার পর্ব, বা এটাকে বলা হয় ওই যে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে বাপ চাচা দাদা লুল দিয়ে শিখছিলাম নামকরণ, গোষ্ঠী উদ্ধার পর্ব আমরা
বলে দিতে পারি। সো আমরা এখন তাহলে গুণগত রসায়ন চ্যাপ্টারের মধ্যে কি গ্রাফ আছে তোমরা আমাকে বলো তো, টপিকটার নাম বলবা। গুণগত রসায়ন চ্যাপ্টারের মধ্যে কোনো গ্রাফ আদৌ আছে কিনা এটা আগে লিখো। গুণগত রসায়নের চ্যাপ্টারের মধ্যে কোন টপিক থেকে গ্রাফ আছে সেই টপিকের নামটা লিখো, আমি তারপর গ্রাফ আঁকানো শুরু করব, ঠিক আছে? গুণগত রসায়ন চ্যাপ্টারের উপর কোন টপিকের থেকে গ্রাফ আমি এখন শিখাবো সেটা তোমরা একটু জানাও। তোমরা পড়ালেখা যারা করছো তারা একটু ভাইয়ের সাথে শেয়ার করো, গুণগত রসায়ন চ্যাপ্টারে কোন টপিক থেকে গ্রাফ আছে। আমি যদি একটু তোমাদেরকে হিন্টস দিই, গুণগত রসায়ন চ্যাপ্টারে আমরা জানি দ্রাব্যতা টপিকটা থেকে কিন্তু গ্রাফ আছে। কোন টপিক ভাইয়া? দ্রাব্যতা। সো দ্রাব্যতার উপর আমাদের জানি আমরা তাপমাত্রার কিন্তু প্রভাব আছে। সো তাপমাত্রার প্রভাব অনুযায়ী আমরা দ্রাব্যতাকে মোটামুটি তাপ উৎপাদী তাপহারী দুইটা ক্যাটাগরিতে আমরা হচ্ছে ভাগ করতেছিলাম, তাই না? সো তাপ উৎপাদী তাপহারী। সো মোটামুটি এই হচ্ছে আমাদের তিনটা আমরা পোর্শন নিলাম। এখন ভাইয়া আমি যদি তোমাকে বলি তাপ উৎপাদী তাপহারী এবং ক্যালাস পানি, এই তিন ধরনের আমরা হচ্ছে জিনিসগুলো শিখবো। দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে দ্রাব্যতার গ্রাফ আঁকবো, এখানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাব্যতার গ্রাফ আঁকবো, আর একটা হচ্ছে ক্যালাস পানির ক্ষেত্রে আমরা হচ্ছে গ্রাফ আঁকবো। কি? ক্যালাস পানি। তো চলো আমরা তাহলে শুরু করি। আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ আঁকি সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে? দেখো আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যে কাজটা করব, এই সাইডে আমরা দ্রাব্যতা দিব সলিউবিলিটির এস, আর এই সাইডে হচ্ছে আমরা টেম্পারেচার দিব। সো এটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা আমার এক্স অ্যাক্সিস, এটা এক্স এটা ওয়াই অ্যাক্সিস। সেম ভাবে আমরা এই পাশে দ্রাব্যতা দিব, এই পাশে টেম্পারেচার দিব, এই পাশে কি দ্রাব্যতা দিব ওয়াই অ্যাক্সিসে, এই পাশে হচ্ছে আমরা কি দিব? টেম্পারেচার দিব। সো তুমি যদি একটু খেয়াল করো আমাদের গ্রাফগুলো আসলে শেপটা কেমন হবে। তোমরা সবাই কি জানো যে আমাদের তাপমাত্রার সাথে সাথে যদি তুমি তাপমাত্রা বাড়াও তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাব্যতাটা কমে যায়, এটা আমরা সবাই জানি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমাদের তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমে, তাহলে গ্রাফটা কেমন হবে? আমি যত আস্তে আস্তে তাপমাত্রা বাড়াবো আমার দ্রাব্যতা আস্তে আস্তে কি হবে ভাইয়া? কমে যাবে। দ্রাব্যতা আস্তে আস্তে কি হবে? কমে যাবে। তাহলে দ্রাব্যতার গ্রাফটা ওয়ান কাইন্ড অফ এরকম হয়ে যাবে, ঠিক আছে? দ্রাব্যতার গ্রাফটা ওয়ান কাইন্ড অফ উপর থেকে আস্তে আস্তে দেখো তাপমাত্রা বাড়াচ্ছ কিন্তু দ্রাব্যতা আস্তে আস্তে কমে যাচ্ছে, নিচের দিকে আসতেছে। এবার তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বাড়াও দ্রাব্যতা কিন্তু আস্তে আস্তে বাড়ে। তার মানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যত টেম্পারেচার আস্তে আস্তে বাড়াবা দ্রাব্যতাটা আস্তে আস্তে বাড়বে। সো দ্রাব্যতাটা এইভাবে হচ্ছে আমাদের বৃদ্ধি পায়, দ্রাব্যতাটা আমাদের হচ্ছে এইভাবে বেড়ে যায়, ঠিক আছে? এবং ক্যালাস পানির ক্ষেত্রে কি হয়? ক্যালাস পানির ক্ষেত্রে তুমি যখন ফার্স্টে তাপমাত্রা বাড়াও তখন দ্রাব্যতাটা আস্তে আস্তে বাড়ে, একটা পর্যায়ে যে তুমি যখন তাপমাত্রা বাড়াইতে থাকো দ্রাব্যতাটা আবার কমতে থাকে। সো এই ব্যাখ্যাগুলো আমাদের খ নাম্বারে অনেক আসে, বাট আমরা আগে গ্রাফটা আঁকা শিখি। সো তাপমাত্রা বাড়াইলা দ্রাব্যতা বাড়ছে, আবার একটা পয়েন্টে যাওয়ার পরে তাপমাত্রা বাড়াচ্ছ কিন্তু দ্রাব্যতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সো গ্রাফটা হবে এরকম। তাহলে আমরা মোটামুটি দ্রাব্যতার তাপ উৎপাদী তাপহারী এবং ক্যালাস পানি যুক্ত গ্রাফগুলো কিন্তু দেখে ফেলছি। গুণগত রসায়ন থেকে তোমাদের এই তিন টাইপসের গ্রাফই হতে পারে। সো এখন আমি যে কাজটা করবো তোমাদের অ্যাডিশনাল কিছু তথ্য দিব। এই যে ক্যালাস পানি যেটা, এটার একটা মানে এক্সাম্পল আছে, সেটা হচ্ছে গ্লুবার সল্ট, গ্লুবার সল্ট, গ্লুবার লবণ। সো এটার সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, সোডিয়াম সালফেট ইন্টু ভাইয়া কি 10 অণু পানি, সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি। সো বলা হয় সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, এইটা 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটা দ্রাব্যতা হচ্ছে ফার্স্ট অফ অল বৃদ্ধি পায়। এরপর থেকে দ্রাব্যতাটা আবার 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর থেকে দ্রাব্যতাটা আবার কি হয়? কমে যায়। কেন? সেই জিনিসটা কিন্তু আমাদের ব্যাখ্যায় আসে। সো দেখো 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এর মধ্যে 10 অণু পানিটা থেকে যায়। দেখো সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, তো এই জায়গায় 10 অণু পানি কিন্তু আছে। সো পানি যখন তাপ শোষণ করে এই বিক্রিয়াটা তাপ হাড়ির মতো কাজ করে, তাপ হাড়ি, আর তাপ হাড়িতে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে। সেই জন্য ফার্স্টে বাড়ছে। এই জায়গায় এসে পানি সবগুলো উড়ে গেছে,
তাহলে এই জায়গায় এসে হয়ে গেছে সেটা সোডিয়াম সালফেট অনলি। যখন এই জায়গায় সোডিয়াম সালফেট হয়ে গেছে তখন তো তুমি যদি তাপমাত্রা বাড়াও তখন হয় কি এই জিনিসটা তাপ উৎপাদীর মতো কাজ করে। আর তাপ উৎপাদীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমে যায়, তখন গ্রাফটা হচ্ছে এরকম হয়ে যায়। সো আশা করি একই সাথে গ্রাফও শিখছো এবং তোমার এক্সামে খ অথবা গতে যদি এটার ব্যাখ্যা চাই সেই ব্যাখ্যাটাও তুমি শিখে ফেলছো। সো এই হচ্ছে আমাদের দ্রাব্যতা রিলেটেড কিছু গ্রাফ ছিল গুণগত রসায়ন থেকে। সবাই ক্লিয়ারলি বুঝছি কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানাও, তাহলে আমরা পরের গ্রাফে চলে যাব। সবাই ক্লিয়ারলি বুঝেছি কিনা সবাই একটু জানাই, তাহলে আমরা পরের গ্রাফে চলে যাব। ওকে, হ্যাঁ সামিয়া ফাইরোজ রেডি, লেটস গো টু বংশ উদ্ধার। আচ্ছা ঠিক আছে, তো আমরা তো করে ফেললাম এটা। ওকে, সো তোমরা একটু জানাও যে এটা বুঝছি কিনা, একটু কমেন্ট করো, কমেন্ট করলে আমি সামনে আগায় যেতে পারবো। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ক্লিয়ার। বাকিরা জানাও জি ভাইয়া বুঝছি। বাকি যারা আসো একটু কমেন্ট করি বুঝতে পারছি কিনা। সুন্দর মতো গ্রাফটা খাতার মধ্যে এঁকে ফেলো, ঠিক আছে? সো আমাদের গুণগত রসায়ন থেকে মোটামুটি এই গ্রাফটাই সবচেয়ে বেশি পপুলার এবং আসছে। সো তোমরা যারা কোশ্চেন অ্যানালাইসিস করছো দেখছো যশোর বোর্ড 23 সিকিউতে পুরো জিনিসটা আসছে। কোথায় আসছে এটা একটু লিখে দিই, যশোর বোর্ড 23 সিকিউতে এই পুরো জিনিসটা আসছে। একটা তাপ উৎপাদীর গ্রাফ ছিল, একটা তাপহারি ছিল, একটা ক্লাস পানি ছিল, পুরোটার ব্যাখ্যা গ্রাফ সহ জানতে চাইছে। সো একই সাথে তুমি এই জায়গায় খ অথবা গ এর একটা ব্যাখ্যা পাইলা, একটা সিকিউ এর ঘ নাম্বার সলভ করলা, এবং এটা তো বরাবর আমার এমসিকিউ বা অন্যান্য জায়গায় থাকেই। সো আশা করি এই গ্রাফগুলো নিয়ে আর কোনো প্রবলেম নাই। নেক্সট আমরা যেটা শিখবো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে বেশ গ্রাফ দেখবো। মৌলের পর্যায়, তোমাদের এখন প্রশ্ন হইতে পারে ভাই মৌলের পর্যায়বৃত্ত ধর্মে আবার কোন ধরনের গ্রাফ আছে, এখানে কি কোনো গ্রাফ আদৌ আছে কিনা সেটাই আমরা দেখবো। তো চলো আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমরা কিছু গ্রাফ দেখি। সো মৌলের পর্যায়বৃত্ত থেকে আমরা ফার্স্ট যে গ্রাফটা দেখব সেটা হচ্ছে কোনো একটা মৌলের আমরা এই বরাবর পারমাণবিক সংখ্যা নিব, পারমাণবিক সংখ্যা, আর এই বরাবর আমরা যেটা নিব সেটা হচ্ছে তার গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক। এটাকে ইংলিশে বলতে পারো বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট, ঠিক আছে? সেটাকে বলা যায় হচ্ছে মেল্টিং পয়েন্ট অর বয়েলিং পয়েন্ট। সো আমরা এই জিনিসটার গ্রাফ দেখব। সো আমরা দেখো যদি আমরা আমরা যদি এই কাজটা করি, পর্যায় 3 থেকে শুরু করি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। সো এইগুলো আমাদের আগে জানা লাগবে। আমরা আগে নিচ দিয়ে একটু লিখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। সো এইটাকে বলা হয় আমাদের পিরিয়ড নাম্বার 3, ঠিক আছে? পিরিয়ড নাম্বার 3। সো এখানে তুমি যদি একটু খেয়াল করো, এরা হচ্ছে গ্রুপ 1, তার মানে এদের হচ্ছে লাস্ট শেলে ইলেকট্রন আছে একটা। এটা গ্রুপ 2, লাস্ট শেলে ইলেকট্রন আছে 2টা। এটা গ্রুপ 3, এটা লাস্ট শেলে ইলেকট্রন আছে 3টা। আর এটা গ্রুপ 4, মানে এটা গ্রুপ 14, মানে লাস্ট শেলে ইলেকট্রন আছে 4টা। সো এই 4 পর্যন্ত আমি মোটামুটি ধাতু হিসেবে যদি কনসিডার করি, দেখো এই যে সোডিয়াম, এটা লাস্ট শেল থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে হয়, একটা ইলেকট্রন ত্যাগ করলে কি অষ্টক পূরণ হবে না? তাহলে সে খুব ইজিলি ইলেকট্রনটা ছেড়ে দিবে। এইটার ইলেকট্রন ত্যাগ করা লাগবে কয়টা? 2টা। তাহলে এর আরেকটু বেশি এনার্জি দিয়ে ইলেকট্রনগুলো ত্যাগ করতে হবে। এই ইলেকট্রন ত্যাগ করবে কয়টা ভাইয়া? 3টা। তাহলে এর ইলেকট্রন আর একটু বেশি এনার্জি দিয়ে ত্যাগ করতে হবে। এই ইলেকট্রন ত্যাগ করবে কয়টা ভাইয়া? 4টা। তাহলে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করাইতে গেলে আরো বেশি তাপ বা এনার্জি দেওয়া লাগবে। তাহলে তুমি যদি চিন্তা করো সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের স্ফুটনাঙ্ক একটু বেশি, অ্যালুমিনিয়ামের তার চেয়েও বেশি, সিলিকনের চার চেয়েও বেশি, এই 4টা আমি এই প্যাটার্নে ফেলাই দিতে পারি, ঠিক আছে? তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, এটা যদি আমার হচ্ছে সোডিয়াম ধরি, এটাকে আমি ধরলাম ম্যাগনেসিয়াম, এটাকে আমি ধরলাম অ্যালুমিনিয়াম, এটাকে ধরলাম আমি হচ্ছে সিলিকন। সো এইভাবে এটা সোডিয়াম থেকে, এটা হচ্ছে আমার সোডিয়াম, এটা আমার ম্যাগনেসিয়াম, এটা আর একটু বেড়ে হলো, এখানে গেল অ্যালুমিনিয়াম। আর এইটা দেখো সিলিকনের কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। সিলিকন, এই সিলিকন ডাইঅক্সাইড অণু দৈত্যাকার অণু বা পলিমার অণু গঠন করে। সো এইটাকে একটা কোশ্চেনও বলা হয় যে দৈত্যাকার অণু কোনটা? সিলিকন ডাইঅক্সাইড।
সো এই জন্য এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি হয়। এবার আসো আমাদের পরবর্তীতে যে অংশটা আছে, এই যে ফসফরাস আর সালফারের মধ্যে ঝামেলা বাঁধবে। ফসফরাস এবং সালফারে যখন তুমি ভাইয়া আসবা, একটু যদি খেয়াল করো, ফসফরাস অধাতু, সালফারও অধাতু, ক্লোরিনও অধাতু, আর্গনও মোটামুটি আমার নিষ্ক্রিয় ধাতু, সো মানে নিষ্ক্রিয়। সো এখন তুমি যদি খেয়াল করো, ফসফরাস থাকে প্রকৃতিতে P4 অবস্থায়, সালফার থাকে S8 অবস্থায়। সো অধাতুর মধ্যে একটি স্পেশাল ফোর্স থাকে যেটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ফোর্স। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স কার বেশি? যার আণবিক ভর বেশি। যার কি বেশি? আণবিক ভর বেশি। কিন্তু তোমাদের কাছে আমার কোশ্চিন, এই ফসফরাস আর সালফারের দুইটা অবস্থা আমি বলছি, এই দুজনের মধ্যে কার আণবিক ভর বেশি, ফসফরাসের নাকি সালফারের? এই জায়গায় তোমরা একটু বলো, ফসফরাসের আণবিক ভর বেশি নাকি সালফারের আণবিক ভর বেশি? সবাই একটু কমেন্ট করো, ফসফরাসের আণবিক ভর বেশি নাকি সালফারের আণবিক ভর বেশি? দ্রুত একটু কমেন্ট করো, ফসফরাস নাকি সালফার, কোনটার আণবিক ভর এখানে বেশি হচ্ছে? একটু ফাস্ট আমার সাথে রেসপন্স করো। দেখো গ্রাফ রিলেটেড সব প্রবলেম সলভ করে দিব। তোমরা না বুঝে বুঝে কি সব আঁকো, এসব আসলে আঁকার দিন শেষ। আচ্ছা, এই জিনিসটা আসলে কি হয়েছে, এই জিনিসটা আমরা এত ছোট জায়গার মধ্যে আঁকতেছি কেন? আমরা একটু এলাবোরেট করে আঁকি না? আমরা এখান থেকে ধরো, এখানে সোডিয়াম দিলাম, এদিকে ম্যাগনেসিয়াম দিলাম, অ্যালুমিনিয়াম দিলাম, এটাকে সিলিকন দিলাম, একটু বড় করতেছি আর কি, আগেরটাই। ওকে, সালফার, কারণ সালফার হচ্ছে S8 অবস্থায় আছে। দেখো সালফার যদি S8 অবস্থায় থাকে, একটা সালফারের ভর কত? একটা সালফারের ভর হচ্ছে 32, 8টা সালফারের ভর কত? অনেক বেশি। আর P4 অবস্থায় যদি ফসফরাস থাকে, একটা ফসফরাস 31, তাহলে এটা 124, আর এটা হচ্ছে 256, তাহলে এটা অনেক বেশি। তার মানে সালফারের ভ্যান ডার ওয়ালস ফোর্স অনেক বেশি, কারণ এটার আণবিক ভর বেশি। ভ্যান ডার ওয়ালস ফোর্স কি একটা ফোর্স না? তাহলে এই ফোর্সটাকে ভাঙতে গেলেও তো একটু বেশি হিট দেওয়া লাগবে। তার মানে তুমি যদি ফসফরাস আর সালফারের মধ্যে দেখো, ফসফরাস অধাতু, এটার স্ফুটনাঙ্ক এমনিতেই কম, আর সালফারের সাথে তুলনা করলে এটা আরো কম, কারণ এটা আণবিক ভর কম। তো ফসফরাস অনেক নিচে নেমে আসবে, ঠিক আছে? ফসফরাসটা মোটামুটি সোডিয়ামের চেয়েও নিচে নামাই দিবা। ফসফরাসটা কোথায় নিচে নামাই দিবা? মোটামুটি সোডিয়ামের লাইন থেকেও নিচে নামাই দিবা। এই জায়গায় থাকবে ফসফরাস, আর এখান থেকে সালফারটা কি নিচে নামবে না? সালফারের আণবিক ভর বেশি, সালফার আর একটু উপরে থাকবে, সালফারের স্ফুটনাঙ্কটা আর একটু উপরে থাকবে। তোমাকে অ্যাপ্রক্সিমেট লাগলেই হবে, কোনো ভ্যালু লাগবে না। তাহলে এটা হচ্ছে তোমার ফসফরাস, এটা হচ্ছে তোমার সালফার। এখন খেয়াল করো, ক্লোরিনও তো অধাতু। ক্লোরিনগুলো প্রকৃতিতে কি অবস্থায় থাকে? ক্লোরিনগুলো প্রকৃতিতে Cl2 অবস্থায় থাকে। তাহলে Cl2 এর আণবিক ভর কত? Cl2 আণবিক ভর মোটামুটি কম, আর ক্লোরিন হচ্ছে একটা অধাতু। সো এইটা সালফারের থেকে কি হবে ভাইয়া? সালফারের থেকে মোটামুটি কমে যাবে, এবং আর্গনের জিনিসটা কি হবে? আর্গনের জিনিসটা আরো কম হবে। তাহলে এটা হচ্ছে আমার ক্লোরিন, এবং এটা হচ্ছে আমার আর্গন। সো মোটামুটি এই হচ্ছে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যে গ্রাফটা, সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি। বেশ কমপ্লিকেটেড, এবং এইটা তুমি যখন সিকিউ সলভ করবা দেখবা তোমার গ নাম্বার এটার ব্যাখ্যা চাওয়া হয়েছে, গ নাম্বার এটার ব্যাখ্যা চাওয়া হয়েছে, অথবা এমসিকিউতে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনটা বেশি কোনটা কম এটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে মোটামুটি এই গ্রাফটা থেকে আমি এই জিনিসটা বুঝছি, আমার প্রথম যে চারটা, এই চারটাকে আসলে সিলিকনের ব্যাপারটা আলাদা, বাট আমি ধাতু আকারে ব্যাখ্যা দিলে ইজি। সো এখানে দেখো একটা করে যোজ্যতা ইলেকট্রন বাড়ছে, তাহলে একটা করে ইলেকট্রন যদি বাড়ে, তাহলে সে তাকে অষ্টক বা পূরণ করতে বেশি কি করা লাগতেছে? বেশি হিট দেওয়া লাগতেছে। সো এটার গলনাঙ্ক বাড়ছে। ফসফরাস আর সালফারের মধ্যে ফসফরাসটা কম, সালফারেরটা বেশি, কারণ এই যে এই অবস্থায় তারা থাকে। আর ক্লোরিন আর আর্গনের মধ্যে তুমি যদি খেয়াল করো, আমাদের যদি ভরও হিসাব করো, আর্গনের ভর অনেক কম, ক্লোরিনের ভর হচ্ছে মোটামুটি বেশি। সো আমরা আশা করি ক্লিয়ারলি বুঝছি। এই গ্রাফটা বুঝলে আমরা পরেরটায় যাব। সবাই বলো এটা ক্লিয়ার কিনা? সবাই বলো এই গ্রাফটা ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাব। তোমাদের রেসপন্স নিয়ে নিয়ে আগাবো যতদূর আগানো সম্ভব, ঠিক আছে? বলো এটা ক্লিয়ার কিনা? ওকে, আমরা নেক্সটে আরেকটাই যদি দিকে মুভ করি, সেটা হচ্ছে আমাদের মোটামুটি এটা যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে আমরা নেক্সটে আরেকটাই মুভ করতেছি। আমরা এই বরাবর আবারও পারমাণবিক সংখ্যা নিব। ঠিক আছে, এই বরাবর আমরা আবারও পারমাণবিক সংখ্যা নিব। ক্লিয়ার একজন জানাইছো, বাকিরা বুঝো নাই? হ্যাঁ, রাফিদ বলছো ক্লিয়ার, ওকে। আর এই বরাবর হচ্ছে আমরা আয়নীকরণ শক্তি নিব। কি নিব?
আয়নীকরণ শক্তি। এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা আর এদিকে হচ্ছে আমার আয়নীকরণ শক্তির গ্রাফ। ঠিক আছে, আয়নীকরণ শক্তির গ্রাফ। সো দেখো আমরা একটা জিনিস জানি, আমরা কোনো একটা পর্যায়ের, ভালো করে বুঝো, কোনো একটা পর্যায়ের, এটা একটা পর্যায় সারণী, এটা একটা পর্যায়। সো এটা একটা পর্যায়, ধরো এই পর্যায়ের এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। সো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমার আকারটা কি হয় ভাইয়া, কমে যায়, এবং আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটা হচ্ছে উল্টা বেড়ে যায়। সো আমরা একটা পর্যায় ধরে যদি এখন আগাই, ধরো আমাদের এখন পর্যায় বরাবর আমরা এই বরাবর একটা, এইটা হচ্ছে আমাদের বেস লাইন হিসেবে আমরা একটা লাইন ধরবো, বেস লাইনটা এইভাবে দিয়ে দিই। ওকে, সো এখন আমরা ধরো আমরা পর্যায় কতটা শুরু করতে পারি, পর্যায় 2। পর্যায় 2 কি, লিথিয়াম থেকে শুরু করে ওইখানে আমাদের হচ্ছে নিয়ন পর্যন্ত। সো পর্যায় 2টা তোমরা আগে লিখে ফেলো একটু, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এই হচ্ছে পর্যায় 2। পর্যায় 3 কোনটা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এটা হচ্ছে পর্যায় 3। সো পর্যায় 2 এবং 3 এর গ্রাফগুলো আমরা একটার মধ্যে এঁকে ফেলি, চলো সমস্যা নাই। সো একটার মধ্যে যদি আমরা এঁকে ফেলি, বা একটাই যদি আমরা না আঁকতে পারি, আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে কপি করে রাখি, পরেরটাই হচ্ছে আমরা জাস্ট পর্যায় 3 এরটা আঁকবো, এটাই আমরা 2 এরটা আঁকি, মানে ঘিজিমিজি না করি, পর্যায় 2 এরটা আঁকি। সো পর্যায় 2 শুরু হয় কোথা থেকে, লিথিয়াম থেকে। ধরলাম আমার বেস পয়েন্ট লিথিয়াম, আমি এখানে শুরু করলাম, এটা হচ্ছে আমি ধরে নিলাম কি লিথিয়াম। তাহলে লিথিয়ামের পরে আছে যেই 2 বান্দা, এই 2 বান্দার আবার একটু সমস্যা আছে, বেরিলিয়াম আর বোরন। কি সমস্যা, তুমি যারা আয়নীকরণ শক্তি শিখছো তারা জানো, তোমরা একটা পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছ, তার মানে এইটার যত ডানে যাবা এই বোরনের কি আকারটা কি হবে, ছোট। আকার যদি বোরনের ছোট হয় তাহলে এটার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল না, এটার আয়নীকরণ শক্তি কি হওয়ার কথা ছিল, বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যাবে কার বেশি জানো, বেরিলিয়ামের বেশি। কেন, বেরিলিয়ামের তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা করে ফেলো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় 1s2 2s2, এই যে এস অরবিটালটা পরিপূর্ণ, কোনো একটা পরিপূর্ণ অরবিটাল অধিক সুস্থিত, ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিত, তাহলে এখান থেকে 1 মোল ইলেকট্রন বের করতে বেশি শক্তি দেওয়া লাগবে, যে শক্তিটা দেওয়া লাগে এটাই তো আয়নীকরণ শক্তি। তাহলে এই বেরিলিয়াম আর বোরনের মধ্যে বেরিলিয়ামের আমার লাস্ট শেলে ইলেকট্রনের দেখা যাচ্ছে এস অরবিটালটা পরিপূর্ণ, তাহলে এখান থেকে 1 মোল ইলেকট্রন বের করতে বেশি শক্তি দেওয়া লাগবে, তাহলে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বোরনের কম। তাহলে এই জায়গায় আমি যখন লিথিয়ামের পরে বেরিলিয়াম আঁকবো সেটা তো বেশি হবেই, সেটাকে আমি উপরের দিকে নিয়ে গেলাম, কিন্তু যখনই বোরন আঁকবো সেই জিনিসটা নিচে চলে আসবে, হয়তো উপরে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা নিচে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমার বেরিলিয়াম আর এটা হচ্ছে আমার বোরন। সবাই আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো আমাদের কি আছে, কার্বন, নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন। কার্বনেরটাই কোনো ঝামেলা নাই, কার্বন আবার যথারীতি হচ্ছে উপরের দিকে উঠতে থাকবে, কার্বনেরটা আমি এখানে দিয়ে দিলাম। ঝামেলাটা আবার লাগবে হচ্ছে এই 2 জনের মধ্যে, নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে তুমি যখন দেখবা অক্সিজেন হচ্ছে একটা পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে এটার আকার ছোট, এটার আকার যদি ছোট হয় এটার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু নাইট্রোজেনের যদি তুমি আবার ইলেকট্রন বিন্যাস দেখো সেখানে তুমি দেখতে পাচ্ছ 1s2 2s2 2p3, পি অরবিটাল অর্ধপরিপূর্ণ। কোনো একটা অর্ধপরিপূর্ণ অরবিটাল অধিকত সুস্থিত, তাহলে এখান থেকে 1 মোল ইলেকট্রন বের করতে তোমার আরো বেশি শক্তি দেওয়া লাগবে। তার মানে এই জায়গায় নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, বোঝা গেছে? তার মানে নাইট্রোজেন তো অ্যাজ ইউজুয়াল উপরে উঠবেই, অক্সিজেন কি হবে, উপরে না উঠে একটু নিচে নেমে যাবে। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন, এটা অক্সিজেন। আর ফ্লোরিন আর নিয়নে কোনো ঝামেলা নাই, ফ্লোরিন আবার উপরে উঠবে। আর আয়নীকরণ শক্তির মধ্যে আমি যদি বলি নিয়নের আর আর্গনের আয়নীকরণ শক্তি কি সবচেয়ে বেশি, কোনো একটা নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে। তার মানে এটা হচ্ছে তোমার ফ্লোরিনের আর এটা হচ্ছে তোমার নিয়নের। তাহলে আমরা যদি এই গ্রাফটা বুঝি, এই গ্রাফটা যদি বুঝি তাহলে আমি এই নিচেরটাও পারবো, ঠিক আছে? তোমরা এখন ভাইয়াকে জানাও, এই গ্রাফটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে তোমাকে উদ্দীপকে এইভাবে কোশ্চেন দিবে, দিয়ে বলবে এই যে পোর্শনে বেরিলিয়ামের পরে বোরনটা উপরে না উঠে কেন নিচে নামলো, নাইট্রোজেনটা উপরে, নাইট্রোজেনের পরে অক্সিজেন উপরে না উঠে কেন নিচে নামলো, এই কোশ্চেনটাই তোমার করবে, ঠিক আছে? উদ্দীপকে এইভাবেই রিপ্রেজেন্ট করা থাকে, উদ্দীপক আমরা ধরতেই পারি না।
সো ভাইয়া বুঝতে পারতেছো ক্লাসের আগে কিভাবে হচ্ছে তুমি জিনিসগুলো বুঝতে পারবা। ওকে, হ্যাঁ, নাইট্রোজেন আর অক্সিজেন আর হচ্ছে বেরিলিয়াম আর বোরন। আচ্ছা, নো বেব বলে ও মনে হয় একটা শর্টকাট বানাই ফেলছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা জোড়া যেটা হচ্ছে ব্যতিক্রম ধর্মিতা শো করবে। তোমরা কি বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার কিনা? এটা বুঝলে অনেক জায়গায় আগায় যাবা। সো এটা যদি বুঝো, আমি যদি সাইডে আর একটা কাজ করি, সাইডে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই গ্রাফের সাইড দিয়ে লিথিয়ামের পরে আমাদের কি আছে, সোডিয়াম পোর্শনটা শুরু না? তাহলে আমি এখান থেকে সোডিয়ামটা শুরু করে দিতে পারি। সো এখান থেকে যদি তুমি সোডিয়ামটা শুরু করো, ধরো এই পোর্শনটা হচ্ছে আমার সোডিয়াম, তাহলে সোডিয়ামের পরেই দেখো তো এই বরাবর বেরিলিয়াম আর বোরনের মধ্যে একটা ভেজাল ছিল না? তাহলে এটা তো পর্যায় 2-এ ছিল, পর্যায় 3-এ এই বরাবরই নিচে আছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এই দুটার মধ্যেও ভেজাল আছে। কি হয়, ম্যাগনেসিয়ামের আবারও এস অরবিটাল পরিপূর্ণ হয়ে যায়, 1s2 2s2 2p6 3s2, তাহলে এইটার আয়নীকরণ শক্তি বেশি হয়ে যায়। তাহলে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম উঠলো, কিন্তু অ্যালুমিনিয়াম আবার না উঠে নিচে নেমে যাবে। তার মানে ব্যাপারটা এরকম হবে, সোডিয়াম এখানে হবে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আবার হচ্ছে নিচে নামলো। সেম ভাবে আমার কি হবে, সিলিকন আবার উপরে উঠে যাবে, সমস্যা নাই, সিলিকনটা উপরে উঠছে, সিলিকনে ঝামেলা নাই। ঝামেলাটা হবে আবার এই যে নাইট্রোজেন অক্সিজেনের ঠিক নিচে আছে ফসফরাস আর সালফার। ফসফরাসের আবারও দেখবা তোমরা, নাইট্রোজেনের যদি অর্ধপরিপূর্ণ অরবিটাল থাকে, ফসফরাস কি সেম গ্রুপে না? এটারও অর্ধপরিপূর্ণ অরবিটাল, ফসফরাসের আবার বেশি হয়ে যাবে, সালফারের জায়গায় যে না বেড়ে আবার কমে যাবে। তার মানে ফসফরাস হবে এখানে, সালফার হবে এখানে, আলটিমেটলি জিনিসটা কি হবে, আবারও পরবর্তীতে তুমি দেখো আমাদের ক্লোরিনের আবার বেড়ে যাবে, আর্গনের আরো বেশি হবে। সো এটা হবে ক্লোরিনের গ্রাফ, এটা হবে আর্গনের গ্রাফ। সো আশা করি তোমাদের পর্যায় 2-এরটাও বুঝা ডান, 3-এরটাও বুঝা ডান। সবাই এবার বলো ক্লিয়ার কিনা? আয়নীকরণ শক্তির গ্রাফ কিন্তু শেষ। আয়নীকরণ শক্তির গ্রাফ যদি শেষ হয়, এখন তোমরা আমাকে একটা কোশ্চেনে অ্যান্সার দিবা, নিচের কোনটির আয়নীকরণ শক্তি বেশি? কোনটির আয়নীকরণ শক্তি বেশি? আমি একটা কোশ্চেন করি, কোনটির আয়নীকরণ শক্তি বেশি? 2টা অপশন দিব, একটা হচ্ছে এ নাম্বারে থাকবে হাইড্রোজেন আর বি নাম্বারে থাকবে হচ্ছে হিলিয়াম। মানে আমরা যেই দুইটাকে আর কি স্কিপ করে গেছি, দেখো যেই দুইটাকে আমরা হচ্ছে স্কিপ করে গেছি, সেই দুইটার আমি কোশ্চেন করলাম, হাইড্রোজেন নাকি হিলিয়াম। সবাই একটু অ্যান্সার দাও, কোন দুইটার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, হাইড্রোজেন নাকি হিলিয়াম? হাইড্রোজেন নাকি হিলিয়াম? সবাই একটু অ্যান্সার করো। ওকে, আমাকে বলছে রাফিদ বলছে ডান, সামিয়া বলছে ক্লিয়ার, বাকিরা একটু জানাও, বাকিরা একটু কষ্ট করে জানাও। আর এইটার অ্যান্সার দাও, কোন যৌগটার আয়নীকরণ শক্তি বেশি? কোন যৌগটার আয়নীকরণ শক্তি বেশি? এটা একটু সবাই জানাও, কোন যৌগটার আয়নীকরণ শক্তি বেশি, হাইড্রোজেন নাকি হিলিয়াম? এই অ্যান্সারটা সবাই দেখি দিতে পারো কিনা, হাইড্রোজেন নাকি হিলিয়াম? একজন বলছে হিলিয়াম, দুইজন বলছে হিলিয়াম। আচ্ছা, ওকে, হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে একজন অ্যান্সার আসছে হাইড্রোজেন, নাথ শিল্পী হিলিয়াম, ফাহমিদা বলছে হাইড্রোজেন। জাস্ট একজন আমি ইউনিক অ্যান্সার পাইলাম, দেখা যাক কি অ্যান্সার হয়। দেখো আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, প্রথম পর্যায় সারণীর প্রথম গ্রুপের মৌল না এটা, হাইড্রোজেন আর হিলিয়াম? হাইড্রোজেন আর হিলিয়াম হচ্ছে পর্যায় সারণীর প্রথম গ্রুপের মৌল, সরি প্রথম পর্যায়ের মৌল। হাইড্রোজেন আছে একদম বামে, হিলিয়াম আছে একদম ডানে। তুমি জানো একটা পর্যায়ে যে হাইড্রোজেন আছে এই যে এই জায়গায়, হিলিয়াম আছে একদম এই কোনায়। তুমি জানো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকারটা কমে, তার মানে এই হিলিয়ামের আকারটা হচ্ছে ছোট। আর আমরা জানি আকারের সাথে, আকার যদি ছোট হয় আয়তন বড় হয়, আকার যদি যা ছোট তার আয়নীকরণ শক্তি বেশি, তার মানে আয়নীকরণ শক্তি বেশি হবে, আকার যেহেতু ছোট হিলিয়ামের, আয়নীকরণ শক্তি বেশি হবে হিলিয়ামের। সো আমাদের অ্যান্সার হবে ভাইয়া হিলিয়াম। ঠিক আছে, সো সবাই আশা করি বুঝতে পেরেছো। সো আমি এই একটা এমসিকিউ কেন এভাবে পড়াইলাম, এই এমসিকিউ সলভের মাধ্যমে তুমি বুঝতে পারছো আমাদের এমসিকিউ সলভিংটা কত ইজিয়ার। বাট আমরা কেমিস্ট্রিতে বা ম্যাথে বা আমাদের ফিজিক্সে অনেক ভয় পাই। এই জন্য তোমাদের সলিউশন হিসেবে আমরা যে কাজটা করছি, আমরা একটা কোর্স আনছি তোমাদের জন্য স্পেশালি, সেটা হচ্ছে এইচএসসি এমসিকিউ কোর্স 2.0। ঠিক আছে, এসএসসি এমসিকিউ কোর্স 2.0, যেখানে যে 25 এবং 26 ব্যাচের যারা তোমার সামনে যে এয়ার ফাইনাল এক্সাম এবং সামনে যেই তোমার হচ্ছে এইচএসসি এক্সাম, যেগুলোতে তুমি হয়তো ভয় পাচ্ছ এমসিকিউ নিয়ে, একদম এক্সামের শুরুতে 25টা কোশ্চিন 25 মিনিট আমাকে টাইম দিবে, কেমনে সলভ করব, এটা একটা তুড়ি মারার ব্যাপার হবে ইনশাল্লাহ। আমরা সেভাবেই ক্লাসগুলো নিচ্ছি, সেভাবেই তোমরা হচ্ছে সাপোর্ট পাচ্ছ। সো যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো, আমাদের এইচএসসি এমসিকিউ কোর্স 2.0 তে ভর্তি হইতে পেজে ইনবক্স করে ফেলতে পারো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু ফাইন্ডিংস ছিল। এর পরের অংশটা যদি আমরা দেখি, আমাদের যদি আকার আর আয়নীকরণ শক্তিটা হয়ে যায়, গলনাঙ্ক স্ফুটনাঙ্কেরটা হয়ে যায়, তাহলে মোটামুটি আমাদের এই অধ্যায়ের যে বেসিক যে কঠিন গ্রাফগুলো ছিল সেগুলো কিন্তু শেষ।
সেগুলো মোটামুটি কিন্তু আমাদের শেষ। গলনাঙ্ক স্ফুটনাঙ্কেরটা পারছো, আয়নীকরণ শক্তিটা পারছো, এখন তোমাকে ইলেকট্রন আসক্তিটা করে দেওয়া লাগবে। এটা নিজেরা হোমওয়ার্ক করে, আমি একটু তোমাকে ক্রমটা বলে দিচ্ছি। ইলেকট্রন আসক্তি, ধরো এই বরাবর আয়নীকরণ শক্তিটা মুছে দিলাম, তোমাকে দিলাম এই বরাবর হচ্ছে ইলেকট্রন আসক্তি। এটা একদম ইজি একটা গ্রাফ, ইলেকট্রন আসক্তির গ্রাফ। সো এটাকে আবার একটু কপি করে রাখি, কাজে লাগবে। সো ইলেকট্রন আসক্তির গ্রাফটা আসলে কি ভাইয়া? ইলেকট্রন আসক্তিতে এইগুলো লাগতেছে না। ইলেকট্রন আসক্তিতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রমটা লাগবে। সো আমরা ইলেকট্রন আসক্তি কার ব্যতিক্রমটা জানি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিন, আয়োডিন। কি হয়েছে দেখে একটু মনে হয়, ওকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই কয়টা জানি না। সো ইলেকট্রন আসক্তির একটা ব্যতিক্রম ক্রম আছে। আমরা জানি আকারের ক্রম যদি আমরা সাজাই তাহলে এইভাবে পাবো। একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আমরা কি হয়, একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে, আচ্ছা এটা তো আমরা পর্যায় বরাবর যদি দিই, এটা আমরা গ্রুপ বরাবর দিচ্ছি, আচ্ছা সমস্যা নাই। একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আমাদের আকার বাড়ে, তার মানে আমাদের আয়োডিনের আকার সবচেয়ে বড়, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন অ্যাফিনিটি ইয়ে দ্বারা প্রকাশ করলাম। এইটার ক্রম কেমন হওয়া উচিত? উল্টাটা না, যেটার আকার সবচেয়ে বড় সেটার ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে কম, যেটার আকার সবচেয়ে ছোট সেটার ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি। এইটা এরকম হওয়ার কথা ছিল, মানে ফ্লোরিন সবার আগে হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে ক্লোরিনটা সবার আগে চলে আসে, আর ফ্লোরিনটা 2 নম্বরে যায়, আর ব্রোমিন, আয়োডিনটা হচ্ছে সিরিয়ালি থাকে। তো এই জিনিসটা যারা পারো তারা কিন্তু গ্রাফটা এঁকে ফেলতে পারবা। সো আমি যদি একটা বেস পয়েন্ট থেকে এখানে ফ্লোরিনটা শুরু করি, এটা ধরো আমার ফ্লোরিন, তাহলে ক্লোরিন কি হবে ভাইয়া? ক্লোরিন কিন্তু উপরে উঠে যাবে। ব্রোমিনে এসে কি হবে? ব্রোমিনে এসে কিন্তু সেই জিনিসটা কি দেখা যাচ্ছে? ব্রোমিন জিনিসটা কি দেখো, ফ্লোরিন থেকে ক্লোরিন বড়, আবার ফ্লোরিন থেকে ব্রোমিন ছোট, তার মানে ফ্লোরিন থেকে ব্রোমিন কি হবে? আরো নিচে নেমে যাবে, আয়োডিন আরো নিচে নেমে যাবে। তাহলে গ্রাফটা হবে এরকম যে আমার এটা হবে হচ্ছে ফ্লোরিন, এটা হবে ক্লোরিন, এইটা আমার ফ্লোরিনের থেকেও নিচে যেটা নামবে এটা হবে আমার ফার্স্ট অফ অল ব্রোমিন, আর এইটা হবে হচ্ছে আমার আয়োডিন। ঠিক আছে? সো জিনিসটা বোঝা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটা একটা ইজি একটা গ্রাফ ছিল। এটা হচ্ছে কার পারমাণবিক সংখ্যার ইলেকট্রন আসক্তির একটা গ্রাফ। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ারলি বুঝছি? আশা করি এটা বুঝছি। আর লাস্ট আর একটা গ্রাফ আছে, এটা একদমই ইজি। সেটা হচ্ছে কোনো একটা পারমাণবিক সংখ্যার সাথে তার তড়িৎ ঋণাত্মকতার গ্রাফ। সো এটা আঁকা খুবই ইজি, কারণ এইটার জন্য কোনো ব্যতিক্রম নাই। সো এটা নিজেরা তোমরা প্র্যাকটিস করবে, আমি এখানে ফাঁকা রাখলাম স্লাইডের মধ্যে, তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে, কারণ তড়িৎ ঋণাত্মকতার গ্রাফে কোনো রকম হচ্ছে ব্যতিক্রম নাই। ঠিক আছে? সো তড়িৎ ঋণাত্মকতার গ্রাফটা একদম ইজি। তুমি হচ্ছে কোনো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, তার আকারটা কি হয় ভাই? আকারটা হচ্ছে কমে যায়, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তড়িৎ ঋণাত্মকতা যদি বাড়াও তাহলে ফ্লোরিনের সবচেয়ে বেশি হবে, এই পাশে ক্লোরিনের সবচেয়ে বেশি হবে। তবে এই জিনিসটা মনে রাখবা, নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 0। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে একদম তাকে 0 করে দিবা। নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা কি ভাইয়া? 0। সো এই হচ্ছে এটা। তাহলে আমি HW দিয়ে দিচ্ছি। এতক্ষণ যারা প্র্যাকটিস করছো তারা এতটুকু অন্তত আমি এনশিওরিটি দিতে পারি, যারা ভালো মতন ক্লাসটা করছো তারা এই HWটা নিজেরা করতে পারবো, কারণ এখানে কোনো ব্যতিক্রম নাই। খালি লিথিয়াম থেকে বেরিলিয়াম একটু বড়, বোরন একটু তার থেকে বড়, তার থেকে কার্বন একটু বড়, তার থেকে নাইট্রোজেন একটু বড়, তার থেকে ফ্লোরিন আর একটু বড়। নিয়নে এসে সেটা 0তে নামাই দিবা। একদম নিয়নে এসে কোনো তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুই থাকবে না, 0তে নামাই দিবা। ঠিক আছে? ওকে, সবাই কি ক্লিয়ারলি বুঝছো? ভাইয়া অজৈব যৌগের নামকরণ তো একটু রিভাইজ করে দিবেন, আর একটা ক্লাসে ইনশাআল্লাহ করে দিব। তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো ভাইয়াকে জানাই রাখো। আজকে আমরা হচ্ছে পুরো কেমিস্ট্রির গ্রাফগুলো শিখবো, এবং এই ক্লাসটা হচ্ছে তোমরা যারা ক্লাস করতেছো জানো আমাদের হচ্ছে ChemExtend ফাইনাল অরবিটের ওয়ার্ম আপ সেশন 2। আমি এটা লেখা ভুলে গেছি। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ম আপ ক্লাস 2। সো আমরা ওয়ার্ম আপ ক্লাস 2 পর্যন্ত হয়তো পাবলিকলি দিব, বাট ওয়ার্ম আপ ক্লাস 3 থেকে হয়তো আমরা প্রাইভেট গ্রুপে চলে যেতে পারি। তোমাদের রেসপন্স তো কমতেছে, রেসপন্স যদি ভালো থাকতো আমরা লাইভে নিতাম। হ্যাঁ, কারণ আমাদের প্রাইভেট গ্রুপে এর থেকে বেশি জন মানুষ জয়েন করছে অলরেডি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ যে হচ্ছে আমাদের রেসপন্স রেট বা তোমাদের হচ্ছে ভাইদের প্রতি যে বিশ্বাস এটা বাড়তেছে দিন দিন। সো এটা একটা ভালো দিক। সো আমরা প্রাইভেট গ্রুপে নিলে এর থেকে হয়তো বেশি স্টুডেন্ট ক্লাস করতো। যাই হোক,
আর হচ্ছে অজৈব যৌগের নামকরণটা রিভাইজ করাই দিব, অবশ্যই দিব না কেন, দিব, তবে একটা অন্য ক্লাসে হয়তো এর মধ্যে আমরা নামকরণ পার্টেও পড়াই দিব। সো তাহলে আমাদের মোটামুটি মৌলের পর্যায়বৃত্ত ধর্মের গ্রাফগুলো শেষ। আমরা তাহলে কি সামনে আগাবো? আমরা কি রাসায়নিক পরিবর্তনে ঢুকবো কি না? তোমরা কি ক্লাস করতে করতে বোর হয়ে গেলে জানাইতে পারো ভাইয়াকে, তাহলে আমরা রাসায়নিক পরিবর্তন ঢুকবো কিনা তার আগে একটু রিফ্রেশমেন্ট করে নিই আমরা। সো তোমাদের যারা আসো একটু নিজেরা কমেন্ট করে ফেলো তো, কে কোন ব্যাচের, কে 25 ব্যাচের এবং কে 26 ব্যাচের। এই যে আজকে আমি নাচ শিল্পী বলে একজনকে দেখতেছি, নিউ কামার, সো তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আমি ক্লাসে, ঠিক আছে? তুমি একটু কমেন্ট করো তুমি আসলে 25 না 26 ব্যাচের। সাফওয়ান কমেন্ট করে জানাও, রাফিদ কমেন্ট করে জানাও, শুভ কমেন্ট করে জানাও, ফাহমিদা কমেন্ট করে জানাও, মুনতাহা কমেন্ট করে জানাও, সামিয়া কমেন্ট করে জানাও। প্রত্যেকের আমি দেখতে চাই কে কোন ব্যাচের স্টুডেন্ট। এখানে কোনো 27 ব্যাচের অগ্রিম স্টুডেন্ট চলে আসছে কিনা সেটাও তোমার দেখা লাগবে। সো একটু তোমার নিজেদের মধ্যে কমেন্ট করো, ঠিক আছে? রাফিদ অলরেডি কমেন্ট করে ফেলছো, সো আমি দেখবো কমেন্টগুলো, একটু কমেন্ট করো ভাইয়াকে। তার মাধ্যমে আমি বলে দিই আমাদের যে ক্যাম এক্সটেন্ড ফাইনাল অরবিট কোর্সটা, এটা কিন্তু 10 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের জন্য একটা স্পেশাল অফার আমি তোমাদের দিয়ে দিই। তোমরা কমেন্ট করতে থাকো, তার মধ্যে আমি তোমাদের একটু জানাই দিই আমাদের একটা স্পেশাল বই কিন্তু অর্ডারে চলতেছে, অলরেডি অর্ডার চলতেছে, সেটা হচ্ছে দ্য অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? দ্য অর্গানিক কেমিস্ট্রি কম্প্যাক্ট নোট। এই যে বইটা, এটা তোমরা কিন্তু নিজেদের পড়ার টেবিলের সঙ্গী হিসেবে নিতে পারো। অর্গানিক কেমিস্ট্রি থেকে তুমি যদি কোনোভাবে এটাকে দখল নিয়ে নিতে পারো, রসায়ন দ্বিতীয় পত্রে তোমার 40 মার্কের কোশ্চিন এখান থেকে আসে। এই 40 মার্কের কোশ্চিনে তুমি কিন্তু একদম হিউজ একটা বেনিফিট রসায়ন দ্বিতীয় পত্রে পেয়ে যাচ্ছ। সো একটা গোছানো নোট তোমাকে দিতে পারে অনেক ভালো একটা প্রিপারেশনের সুযোগ, ঠিক আছে? সে গোছানো নোটটা আবার যদি সিয়াম ভাইয়ের হয়, যাকে তোমরা অর্গানিক কেমিস্ট্রির জন্য পাগল করে ফেলো, সো ইনশাআল্লাহ একটা বেস্ট তোমাদের জন্য আউটপুট হতে যাচ্ছে। সো অর্গানিক কেমিস্ট্রি নোটবুক বা কম্প্যাক্ট নোট যেটাই তুমি বলো, এটার প্রাইস খুবই কম ভাইয়া, খুবই কম, মাত্র 199 টাকা। তবে এটার প্রাইস কিন্তু কিছু সামনের এডিশনে হয়তো বেড়ে যাবে, সো এই এডিশনে তুমি কালেক্ট করে রাখতে পারো। আচ্ছা, মোটামুটি 27 ব্যাচ শুনলে ভয় লাগে, 1 বছর শেষ। রাফিদ জানাইছে মুনতাহা 26-এর আমি, আশরাফুল শুভ 25 সিনিয়র সিটিজেন। কেমিস্ট্রিওয়ালা থেকে একজন বলতেছে আমি 20 ব্যাচের সেই হতভাগা মানুষজন। আচ্ছা, তো রিদ্রা দাস বলছে এইচএসসি 25। তো রিদ্রা দাস আজকেই জয়েন করছে আমাদের কোর্সে এবং আজকেই এসে বেশ কিছু সময় আমাদের সাথে ক্লাস করতেছো। তোমাকে আসলে হচ্ছে থ্যাংক ইউ দেওয়ার মতো, তুমি হচ্ছে তোমার কনফিডেন্সও দেখাচ্ছ, তার সাথে তোমার হচ্ছে ডেডিকেশনটাও আমাদের ভালো লাগতেছে। সো ইনশাল্লাহ ভালো কিছু করবা তুমি, হ্যাঁ? মোটামুটি এই হচ্ছে আমাদের অবস্থা। সো সবাই মোটামুটি আমাদের আসো, তার মানে বুস্ট আপ হয়ে গেল একটু। এখন আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে ঢুকে যাচ্ছি। ভাইয়া রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে বেশ গ্রাফ আছে, অনেকগুলো গ্রাফ আছে। সো প্রথমে যে গ্রাফটাই আমরা চলে যাব, সেই গ্রাফটা হচ্ছে মোটামুটি আমাদের কমন, সেটা হচ্ছে বিক্রিয়ার হারের কিছু গ্রাফ আছে, বিক্রিয়ার হারের কিছু গ্রাফ আছে। সো আমরা বিক্রিয়ার হারের গ্রাফের জন্য এরকম হচ্ছে বেশ কিছু অংশ নিয়ে নিতে পারি। সো চলো ভাই আমরা বিক্রিয়ার হারের জন্য বেশ কিছু গ্রাফগুলো একটু দেখে নিই। বিক্রিয়ার হারের গ্রাফগুলো খুব একটা আমাদের টাফ না, কিন্তু একদম ইজিয়ার একটা গ্রাফ। থ্যাংক ইউ সো মাচ ভাই, দোয়া রাখবেন ইনশাল্লাহ, হ্যাঁ ভালো করবা। সো দেখো এই বরাবর আমরা হচ্ছে সময় নিব, ঠিক আছে? এই বরাবর হচ্ছে আমরা সময় নিব প্রতিটা ক্ষেত্রে, সময়কে আমরা টি দ্বারা ডিনোট করব। সো সময় টিটা এদিকে দিয়ে দিই, সময় টিটা হচ্ছে আমরা এদিকে দিয়ে দিই। সো এই বরাবর হচ্ছে আমরা সময় নিব, ঠিক আছে? এই বরাবর হচ্ছে আমরা সময় নিব। আর এই যে উপরের বরাবর আমরা দুইটা জিনিস নিতে পারি, একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা অথবা বিক্রিয়ার হার, তুমি যেইটা দিবা সেটাই হবে। এই বরাবর তুমি কি দিতে পারো, ঘনমাত্রা আর বিক্রিয়ার হার। এখন তুমি জানো সময়ের সাথে সাথে কোনো একটা বিক্রিয়কের পরিমাণ কমে যায়, উৎপাদের পরিমাণ বেড়ে যায়। সো আমি যদি এই বরাবর আমার বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়ক ধরি, এইখানে যদি আমার উৎপাদ ধরি, সো আমি এই জায়গায় ধরে নিলাম আমার হচ্ছে উৎপাদ,
আর এই উপরের দিকের অংশে আমি ধরে নিলাম এখানে আমার আছে হচ্ছে বিক্রিয়ক। সো তোমরা একটু লিখে ফেলো এই বরাবর কি আছে ভাইয়া, বিক্রিয়ক। ঠিক আছে, তো আমার জানা আছে যে আমার কি হয়, আস্তে আস্তে বিক্রিয়কের ঘনমাত্রা কমে যায়, তাহলে বিক্রিয়ক আস্তে আস্তে এইভাবে হচ্ছে আমার কি হবে, কমতে থাকবে, উৎপাদ আস্তে আস্তে এইভাবে বাড়তে থাকবে। সো একটা পয়েন্টে যে কি হয়, তাদের হার সমান হয়ে যায়। বিক্রিয়কের মানে হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলে তখন তাকে বলা হয় সাম্যাবস্থা। এই পয়েন্টে এসে কি হয় জানো, বিক্রিয়াটা এইভাবে সোজা চলতে থাকে। সো এই যে পয়েন্ট, এই যে তুমি যদি এই পয়েন্টটার দিকে একটু খেয়াল করো, এই পয়েন্টটার দিকে যদি তুমি একটু খেয়াল করো, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে এসে মোটামুটি দুইজন, এই পয়েন্টে এসে মোটামুটি দুইজন কিন্তু সাম্যাবস্থায় চলে আসছে। সো এই যে এই পয়েন্টটার দিকে দেখো আর এই পয়েন্টটার দিকে দেখো, এই পয়েন্ট পর্যন্ত তারা হচ্ছে উৎপাদ আস্তে আস্তে বাড়ছে, বিক্রিয়ক আস্তে আস্তে কমছে। এই পয়েন্টে এসে তারা হচ্ছে প্যারালাল হয়ে গেছে একে অপরের, মানে এই পয়েন্টটাতে আমার সাম্যাবস্থা তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বলতে পারো বিক্রিয়ার হারের গ্রাফ, এটাকে বলতে পারো সাম্যাবস্থার গ্রাফ, এটাকে বলতে পারো ঘনমাত্রার সাথে সময়ের কোনো একটা বিক্রিয়ার পরিবর্তনের গ্রাফ। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসো, আমাদের সাম্যাবস্থার মোট 3টা গ্রাফ আছে, 3 ধরনের রিপ্রেজেন্টেশন। দেখো এই জায়গায় একটা পয়েন্টে তারা ছেদ করে ফেলছে, ছেদ করছে, কিন্তু এমন হতে পারে তারা ছেদ করে নাই, এমন হতে পারে তারা ছেদ করার পরেই সাম্যাবস্থা ক্রিয়েট করছে। তাহলে আমি যদি এই বরাবর, আমার তো জানো এই বরাবর তোমরা সব লিখে নিবা, এই বরাবর বিক্রিয়ক আছে, সো এই বরাবর যদি লিখে, আমরা তো আমার ফায়াজ ভাইয়ের কাছ থেকে কিছু টেকনিক শিখছিলাম, দেখি টেকনিকগুলো কাজে দেয় কিনা। আলহামদুলিল্লাহ, দেখছো অনেক টেকনিকই শিখে ফেলছি। আরে বাবা রে বাবা, অনেক কিছুই আমরা শিখে ফেলছি, মোটামুটি ওই ডাবল হয়ে গেছে, সমস্যা নাই। তো এখন দেখো আমরা তাইলে একটা কাজ করি, তোমাদের ফায়াজ ভাই সাহেব ভাই এমনি দেখতেছে চাতক পাখির মতো সামনে বসে বসে দুজন দেখতেছে, আসলে কাজ করতে পারতেছে কিনা। ঠিক আছে, তো দেখো আমরা কি করি, আমরা হচ্ছে বিক্রিয়কের পোর্শনটা তো এই জায়গায় আমরা তাহলে কমাই দিলাম, উৎপাদ হচ্ছে এভাবে বেড়ে যাচ্ছে। সো দেখো একটা পয়েন্টে যে তারা কিন্তু সেট করছে, এই পয়েন্টে সেট করার পরেই তারা উভয়ে মিলে একটা এইভাবে চলতে আসে, তাহলে এই পয়েন্টেই কি সাম্যাবস্থাটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এইটা একটা গ্রাফ। আর একটা কি, সেট করবেই না, সেট করবেই না। তাহলে আর একটা হচ্ছে এরকম বিক্রিয়ক এভাবে কমছে, উৎপাদ এভাবে বাড়ছে, একটা পয়েন্টে যাওয়ার পরে তারা এইভাবে চলতে আসে, একটা পয়েন্টে যাওয়ার পর কি হয়েছে, তারা এইভাবে চলতে আসে। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে হচ্ছে আমার সাম্যাবস্থাটা তৈরি হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু ছেদ করে নাই। সো এটাকে তুমি 3টা নামে ডাকতে পারো, তোমার সাম্যাবস্থার গ্রাফ, বিক্রিয়ার হারের গ্রাফ, সময় ভার্সেস ঘনমাত্রার গ্রাফ। ডান? ক্লিয়ার কিনা সবাই একটু জানো? এগুলোর ব্যাখ্যা আসলে হিউজ আছে, ব্যাখ্যায় আমরা যাচ্ছি না, গ্রাফগুলো শিখো, এমসিকিউ এ কাজে লাগবে, খ নাম্বারে কাজে লাগবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। বিলাই থেকে চাতক পাখি, হাই হাই, এভাবে এক্সপোজ করে দিচ্ছ, এটা তো সমস্যা। বিলাই থেকে চাতক পাখি তাইলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাও তাহলে মোটামুটি আমাদের এই গ্রাফগুলো তো আমরা বুঝতে পারছি, তাই না? এই গ্রাফগুলো সাম্যাবস্থার গ্রাফ। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ 2টা গ্রাফ আসে কেপি কেসি রিলেটেড। কেপি এবং কেসি মানে সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এই যে জিনিসটা ভ্যান টপ, বিজ্ঞানী ভ্যান টপ প্রুফ করে, বিজ্ঞানী ভ্যান টপ প্রুফ করে, কে প্রুফ করে? বিজ্ঞানী ভ্যান টপ প্রুফ করে। সো ভ্যান টপস ইকুয়েশনটা কি ভাইয়া? ভ্যান টপস ইকুয়েশনটা হচ্ছে এরকম যে আমাদের, আমরা জানি লন কেপি অথবা লন কেপসি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। সো এই গ্রাফটা আমাদেরকে শিখা লাগবে। সো এই গ্রাফটা যদি আমরা শিখি, তাহলে এই গ্রাফটা আমরা কেমনে শিখবো? সো ভ্যান টপের ইকুয়েশন থেকে তুমি 2টা অংশে এটাকে ভাগ করতে পারো, একটা তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপহারী। মাশরাফি ভাই মনে আজকে বিচ্ছেদ টিচ্ছেদ কিছু হয়েছে, আইসে বসছে, এত মানে এত ডিপ্রেস লাগতেছে। তোমরা একটু ভাইকে মেনশন দিয়ে জিজ্ঞাসা করো, ভাই আসলে আপনার কি হয়েছে? বাইরে থেকে আসে মানে খুবই মন মরা হয়ে বসে আছে, ঠিক আছে, স্টুডিওতে। তো তোমরা এই যে একজন বললো বিলাই থেকে চাতক পাখি সাইব ভাইকে, তো মাশরাফি ভাইয়ের কি হইলো হঠাৎ করে? আমি আসলে বুঝতেছি না, ক্লাস অফ করে যাবো নাকি সান্ত্বনা দিয়ে আসি? আচ্ছা ঠিক আছে, দেখো তাপ উৎপাদির জন্য আমরা একটা পোর্শন দেখবো, আবার তাপহারীর জন্য আমরা হচ্ছে একটা পোর্শন দেখবো। আমরা লং দিয়ে যেটা শিখবো সেটা সেমটা লগ দিয়ে, বাট একটু ঢালের চেঞ্জ আছে। সো এই জিনিসগুলো আমরা এত জিনিস ডিটেলসে না যাই। সো দেখো তাপ উৎপাদির ক্ষেত্রে এই গ্রাফটা কেমন হবে? আমরা জানি
তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, তাহলে এই বিক্রিয়ায় ডেল্টা এস আছে না, এই ভ্যালুটা যখন তুমি নেগেটিভ বসাবা, একটা নেগেটিভ আগেই ছিল আবার একটা নেগেটিভ, দুইটা মিলে কিন্তু পজিটিভ হয়ে যাবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই গ্রাফ সূত্রটা হবে ln Kp ইকুয়ালস টু ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। ঠিক আছে, তাহলে আর তাপহারির ক্ষেত্রে কি হবে? তাপহারির ক্ষেত্রে আমরা জানি ডেল্টা এস এর ভ্যালু কি ভাইয়া? পজিটিভ। ডেল্টা এস এর ভ্যালু কি ভাইয়া? পজিটিভ। তাহলে এই গ্রাফটায় যদি ডেল্টা এস পজিটিভ বসাও, আগে একটা নেগেটিভ ছিল পজিটিভ, দুটো মিলে নেগেটিভই থাকবে যা ছিল তাই। তাহলে ln Kp ইকুয়ালস টু মাইনাস ডেল্টা এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, তো ওয়াই অ্যাক্সিসে তুমি বসাবো হচ্ছে তোমার সে ln Kp, আর এক্স অ্যাক্সিসে বসাবো 1/t, কারণ Kp বা Kc শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সো এখান থেকে তুমি খেয়াল করো ln Kp আছে এই জায়গায়, এটা আমি ওয়াই অ্যাক্সিসে বসাইছি, তাহলে এখানে আমি ওয়াই লিখলাম। 1/t যেটা, এটাকে আমি এক্স অ্যাক্সিসে বসাই, তাহলে এটা আমার এক্স। সামনে যেটা আছে তাহলে এটা কি আমার ঢাল এম, আর এরপরে যেটা আছে প্লাস সি, এটা হচ্ছে আমার ধ্রুবক। তাহলে এটা কি রকম হইলো? y ইকুয়ালস টু mx প্লাস সি। তো y ইকুয়ালস টু mx প্লাস সি, এই যে গ্রাফটা সেটা কি মূলবিন্দুগামী না, কিন্তু মূলবিন্দু থেকে সি পরিমাণ উপর দিয়ে যাবে, এবং সেটা যেহেতু ঢালটা কি পজিটিভ না, ঢালটা পজিটিভ, তাহলে উপরের দিকে যাবে। সো এই যে এটা ধরো তোমার মূলবিন্দু থেকে সি পরিমাণ উপরে, তাহলে গ্রাফটা এখান দিয়ে এভাবে উপরের দিকে যাবে। তো বোঝা গেছে এটা হচ্ছে ভ্যান টপের ইকুয়েশনের তাপ উৎপাদীর গ্রাফ। ঠিক আছে, এটা ভ্যান টপের ইকুয়েশনের তাপ উৎপাদীর গ্রাফ। তাপহারিতে কি হবে দেখো, আমি যদি এই সাইডে আমার ln Kp বসাই আর এখানে যদি আমার 1/t বসাই, তো তুমি যদি খেয়াল করো ln Kp আমি কোথায় বসাইছি ভাইয়া? ওয়াই অ্যাক্সিসে। 1/t কোথায় বসাইছো? এক্স অ্যাক্সিসে। সামনে যেটা আছে এটা হচ্ছে ঢাল, প্লাস সি এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস সি, এটাও সেম, বাট এখানে ঢালটা ভাইয়া নেগেটিভ। সো এটা মূলবিন্দু থেকে সি পরিমাণ উপর দিয়ে যাবে, বাট উপরে থাকবে, বাট এই জিনিসটা যেহেতু ঢালটা নেগেটিভ, এটা উপরে উঠছিল, এটা কি হবে? এটা হচ্ছে নিচে নামবে, এটা নিচে নামবে, গ্রাফটা হবে এরকম। ক্লিয়ার? তাহলে ভ্যান টপের ইকুয়েশন থেকে তুমি ln Kp ভার্সেস 1/t এর যে গ্রাফ শিখছো, এটা ln Kp এর জন্য হতে পারে, অথবা এই সেম জিনিসটা সেম গ্রাফ তুমি পাবা, কারণ ln আর log তো জিনিসটা কিন্তু দেওয়া যায় এভাবে আলাদা করা। সেম গ্রাফ তুমি পাবা log Kp ভার্সেস 1/t এর জন্য, কিন্তু লিখে রাখো একটা জিনিস, কিন্তু ঢাল চেঞ্জ হবে, ঢাল চেঞ্জ হবে। এটা ডিটেলসে তোমরা কোথায় জানবা? 26 ব্যাচ যারা আছে তাদের এটা ডিটেলসে জানার সুযোগ আছে, 25 ব্যাচেরও আছে। কোথায় আছে? আমাদের ক্যামেক্স 10 এর যে ক্লাসগুলো হবে, এখানে দেখবা একটা ঘ নাম্বার সলভ করতেছে, এটার ব্যাখ্যা আমি দিচ্ছি, তখন দেখবা যে আমি log Kpটাও দেখাই দিচ্ছি। সো সেম গ্রাফই হবে log Kpর ক্ষেত্রেও, ln Kpর ক্ষেত্রেও। তাহলে আমরা এই গ্রাফটা কি বুঝছি সবাই? একটু ক্লিয়ারলি বলো সবাই বুঝছি কিনা? সবাই একটু ক্লিয়ারলি বলো, পান্তা ভাত ভাগে পড়ে নাই। হ্যাঁ ওইটাই হয়েছে মনে হয়। সো এসএসসি 26-এর কে আসছো নতুন? ফারুক আহমেদ আকাশ ভাইয়া, তোমাকে ওয়েলকাম আজকের লাইভে। আশা করি আজকের লাইভে তুমি হচ্ছে বেস্ট আউটপুটটা নিয়ে নিতে পারবা। সবাই বুঝছো? এই গ্রাফটা বুঝলে আমরা সামনে আগাবো। এখানে বেশ কিছু গ্রাফ আছে, আমরা দেখব এই চ্যাপ্টার থেকে বেশ কিছু গ্রাফ আছে। এই রেসপন্স করো, ক্লিয়ার? লগের কথাটা একটু রিপিট করেন। লগের কথাটা হচ্ছে সেম, log Kp ভার্সেস 1/t, লনের জায়গায় জাস্ট লগ আছে, গ্রাফটার শেপ এরকমই হবে। এটা log Kp ভার্সেস 1/t থাকলে এরকমই হবে, তাপ উৎপাদের ক্ষেত্রে উপরের দিকে যাবে, তাপহারির ক্ষেত্রে নিচের দিকে নামবে। বাট ঢাল যেটা আছে তুমি দেখো এই গ্রাফগুলোর ক্ষেত্রে ঢাল কত পাইছো? এই যে এইটা তোমার ঢাল না, মাইনাস ডেল্টা এইচ বাই আর, এটা কমন ঢাল, এটা হচ্ছে ঢাল। তাহলে এই জায়গায় তোমার হচ্ছে তাপ উৎপাদের ক্ষেত্রে ঢাল কত? ঢাল হচ্ছে প্লাস ডেল্টা এইচ বাই আর। তাপহারির ক্ষেত্রে ঢাল কত? মাইনাস ডেল্টা এইচ বাই আর। সো লগ যখন আসবে তখন সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা কি হবে? সূত্রটা এরকম হবে, log Kp ইকুয়ালস টু মাইনাস ডেল্টা এইচ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস সি। তখন ঢালটা হয়ে যাবে এইটা, জাস্ট এই জায়গায় ঢালটা চেঞ্জ হয়ে যাবে। এমনিতে ঢাল কত? মাইনাস ডেল্টা এইচ বাই আর, লগ আসলে ঢালটা হয়ে যাবে মাইনাস ডেল্টা এইচ বাই 2.303 আর। এতটুকুই বলছিলাম। সো তুমি তো দেখছি বের করেই নিলাম মুনতাহা, তুমি ভাইয়ের থেকে আসলে ভাইকে কিছু লুকায় রাখতে দিতেছো না, সবই বের করে ফেলতেছো।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সো ভ্যান টপের ইকুয়েশন মোটামুটি আমাদের তাহলে পড়া ডান। আমরা তাহলে সামনে আর একটু আগায় যাই, আমাদের এখান থেকে আর কি গ্রাফ আছে। আমরা যদি আর একটু ফার্দার সামনে আগায় যাই, এই চ্যাপ্টার থেকে আমাদের আরেকটা গ্রাফ আছে, সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তির গ্রাফ। কিসের গ্রাফ? সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জির গ্রাফ। সক্রিয়ণ শক্তি বা এটাকে ইংলিশে বলা অ্যাক্টিভেশন এনার্জি, এনার্জির ই আর অ্যাক্টিভেশনের এ, এটাকে বলা হয় ইএ। ওকে, সো সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জির গ্রাফটা হচ্ছে এরকম। সো আমরা দুইটা আবারও তাপ উৎপাদী এবং তাপ হারির ক্ষেত্রে তুলনা করব ব্যাপারটা। সো এটা হচ্ছে আমি ধরে নিলাম তাপ উৎপাদীর ক্ষেত্রে, এটা আমি তাপ হারির ক্ষেত্রে একটা গ্রাফ দেখব। বুঝছি, লক চলে গেছে। তো দেখো ভাইয়া, আমি যদি তাপ উৎপাদীর ক্ষেত্রে আর তাপ হারির ক্ষেত্রে দুইটা গ্রাফ দেখি, একটা আরহেনিয়াসের সমীকরণ, তো এটা সক্রিয়ণ শক্তির গ্রাফ। সো আমাকে একটা বেস পয়েন্ট আগে ধরে নিতে হবে। সো আগে আমরা একটা বেস পয়েন্ট ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমার সেই বেস পয়েন্টটা, ঠিক আছে। সো এই বেস পয়েন্টটা আমি হচ্ছে ধরে নিলাম। এই বেস পয়েন্ট অনুযায়ী এইটা হচ্ছে এই সাইডে যদি কেউ থাকে সেটা হবে বিক্রিয়ক, এবং যদি এটা একটা বৃহৎ অংশ অতিক্রম করে এখানে চলে যায় তখন এটা হবে হচ্ছে উৎপাদ, ঠিক আছে, উৎপাদ, ঠিক আছে। সো সেম ভাবে তুমি এই জিনিসটাই হচ্ছে যদি এখানে নিয়ে আসো, পুরো জিনিসটাই চলে যাইতেছে, যাই হোক, আমি এখান দিয়ে আর একটা যদি বেস পয়েন্ট ধরি, সো এই জায়গায় যদি কেউ থাকে এই বরাবর, তাহলে সেটা হবে বিক্রিয়ক, আর এই বরাবর কেউ থাকলে সেটা হবে কি ভাইয়া? উৎপাদ। এতটুকু একটু ভালো করে বুঝো সবাই, ঠিক আছে। এখন যেটা হবে, বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে কিছু জিনিস আমরা একটু খেয়াল করব। তো তুমি যদি একটু খেয়াল করো, আমার যদি এই বিক্রিয়কটাকে এই উৎপাদে পরিণত হতে হয়, এত সোজা না বিক্রিয়া। আমরা যে বিক্রিয়া রিয়াকশন গুলো শিখি এটা কিন্তু সোজা না, এই জন্য তাকে কি করতে হয়? একটা পর্বতের চূড়া অতিক্রম করে এখানে আসতে হয়। সো দেখো কি হইলো ব্যাপারটা, এই বিক্রিয়কটা উৎপাদে পরিণত হওয়ার জন্য এরকম একটা পাহাড়ের চূড়া বা পর্বতের চূড়া এভাবে অতিক্রম করে এই জায়গায় এসে নিচে নেমে চলে আসলো এই পর্যন্ত। তো এইখানে এই যে গ্রাফটা আমি আঁকছি সেটা কি? দেখো, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার জন্য একটা শক্তির বাধা তাকে অতিক্রম করতে হয়েছে, এটাকেই বলা হয় সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তিটা কতটুকু? সক্রিয়ণ শক্তিটা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে শুরু করে এই পাদবিন্দু পর্যন্ত একটা লম্ব টেনে দিবা, এটাকেই তুমি বলবা তোমার সেই সক্রিয়ণ শক্তি। এটাকেই তুমি কি বলবা? তোমার সেই সক্রিয়ণ শক্তির গ্রাফ, ঠিক আছে। এখন এই গ্রাফটা থেকে তোমাকে বলতে হবে এটা তাপ উৎপাদীর গ্রাফ না তাপ হারির গ্রাফ। দেখো, এই জায়গায় বিক্রিয়কটা উৎপাদে পরিণত হওয়ার পরেও কিছু পরিমাণ শক্তি সে কিন্তু নির্গত করছে, কিছু পরিমাণ এক্সট্রা শক্তি সে কিন্তু এখানে ছেড়ে দিছে। তার মানে এটা হচ্ছে তাপ উৎপাদীর গ্রাফ, তাপ উৎপাদীর গ্রাফ, তাপ উৎপাদীর গ্রাফ, ঠিক আছে। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পেরেছি? ক্লিয়ারলি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার আসো আমাদের পরের পোর্শনে। এই জায়গায় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে তাকেও একটা শক্তির বাধা অতিক্রম করতে হয়েছে না? ওকে, তাকেও একটা শক্তির বাধা অতিক্রম করতে হয়েছে। তো এই জায়গায় বিক্রিয়ক থেকে উৎপাদে যেতে শক্তির বাধা অতিক্রম করার পরেও এই পয়েন্টে এসে যে থেমে গেছে, এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এতটুকু শক্তির কিন্তু তার হচ্ছে গ্যাপ তৈরি হয়েছে। তাইলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে তাকে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত এই জায়গায় আসা লাগতো, সে তার শক্তি দিয়ে শক্তির বাধা অতিক্রম করে এই জায়গায় আসতে পারছে, কিন্তু এতটুকু আসতে পারে নাই। এতটুকু যে আসতে পারলো না, এই জন্যই তোমার তাপহারি বিক্রিয়ায় এতটুকু অংশ এক্সট্রা করে বাইরে থেকে তাপ দেওয়া লাগে। এই তাপ দেওয়ার পরে এই গ্রাফটা কি হয়? তাপ দেওয়ার পরে আরেকটা লাইন দিয়ে দেখায়, এই জিনিসটা পৌঁছায় এই জায়গাটায়, জাস্ট এই জায়গাটায় পৌঁছায় যায়। তাহলে এই যে গ্রাফটা, এটা হচ্ছে তাপহারি বিক্রিয়ার জন্য, তাপহারি বিক্রিয়ার জন্য তোমার সেই সক্রিয়ণ শক্তির গ্রাফ। সক্রিয়ণ শক্তিটা হচ্ছে তোমার পুরোটাই, সক্রিয়ণ শক্তিটা কিন্তু পুরোটাই, মানে তোমাকে যতটুকু শক্তির বাধা অতিক্রম করতে হচ্ছে, কিন্তু তোমার আসলে তোমার মধ্যে শক্তি ছিল এতটুকু, এই যে এতটুকু।
সো সবাই কি বুঝতে পারছো তাপ উৎপাদী আর তাপ হারির জন্য সক্রিয়ণ শক্তির গ্রাফটা? তাহলে সক্রিয়ণ শক্তি কি? বিক্রিয়ককে উৎপাদে পরিণত হতে যে শক্তির বাধা অতিক্রম করতে হয় সেই শক্তির মানটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে বিক্রিয়ককে উৎপাদে পরিণত হতে যে শক্তির বাধা অতিক্রম করতে হয় সেই শক্তির মানটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তাপ উৎপাদীর ক্ষেত্রে এই সক্রিয়ণ শক্তিটা কি? এই যে এতটুকু এক্সট্রা আসলো, এই এক্সট্রা ডেল্টা এইচ কি নির্গত হয়, শক্তি নির্গত হয়। আর এই জায়গায় যে এক্সট্রাটা এখানে তাপ দেওয়া লাগলো, এই এক্সট্রা ডেল্টা এইচ শোষিত হয়, এক্সট্রা ডেল্টা এইচ মানে তাপ শোষিত হয়। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি? এখন যদি তুমি এটাকে E1 বলো, এটার শক্তিকে যদি E1 বলো আর এটার শক্তিকে যদি E2 বলো, তাহলে ডেল্টা এইচ কি? অলওয়েজ বিক্রিয়ক মাইনাস উৎপাদ। এটাকে যদি তুমি এই বিক্রিয়কের শক্তি কি E1 বলো, উৎপাদের শক্তি কি E2 বলো, তাহলে ডেল্টা এইচ কি? আবারও বিক্রিয়কের শক্তি মাইনাস উৎপাদের শক্তি। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপারগুলা। চিটিং করে পাস করছে সেকেন্ড গ্রাফটা। হ্যাঁ, এই যে এতটুকু চিটিং করছে, তাপ শোষণ করার পরে এতটুকু সে পৌঁছাইছে। শরীফা মিম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? কাল ম্যাথ এক্সাম তাই লাইভ করতে পারলাম না। সমস্যা নাই, ম্যাথ এক্সাম ভালো করে দাও, ম্যাথ এক্সাম ভালো করে দিয়ে এক্সামটা শেষ করে আসো, তারপরে তোমার থেকে কিন্তু এই ক্লাস নোটগুলো আমি চাই। ঠিক আছে, ফর্মুলার একটা ক্লাস নিছি, এটার একটা ক্লাস নিচ্ছি, সেই ক্লাসগুলোর আমি কিন্তু নোট চাই। ঠিক আছে, সো মোটামুটি আমাদের তাহলে আর্হেনিয়াসের সমীকরণও কিন্তু এই আর্হেনিয়াস বলতেছি সক্রিয়ণ শক্তির গ্রাফটা পড়া হয়ে গেল। সক্রিয়ণ শক্তির সাথে একটা স্পেশাল সমীকরণের সম্পর্ক আছে, সেটাকে বলে আর্হেনিয়াস সমীকরণ। সো যারা এই সমীকরণটা পড়ছো না, ভ্যান টপের ইকুয়েশন, এবং যারা আমার গতকালকের ক্লাসটা করছো তারা এতটুকু অন্তত বলতে পারবা ভ্যান টপের ইকুয়েশন থেকে কিছু জিনিস চেঞ্জ করলে আর্হেনিয়াসের সমীকরণ চলে আসে। সো সেম ভাবে আর্হেনিয়াসের সমীকরণেরও গ্রাফ আছে, এই সেম প্যাটার্নেই হবে, বাট আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, এই সক্রিয়ণ শক্তির পরে আমরা আর্হেনিয়াসের সমীকরণের কিছু গ্রাফ দেখে নিই। এটা দিয়েই আজকে আমাদের হচ্ছে রাসায়নিক পরিবর্তন অংশটা ডান হয়ে যাবে। ঠিক আছে, আর্হেনিয়াস সমীকরণ। সো আর্হেনিয়াস সমীকরণটা কি ভাইয়া? আর্হেনিয়াস সমীকরণটা আর কিছুই না, ভ্যান টপের ইকুয়েশনটা একটু তোমরা যারা আসো খাতাটা দেখো, আর্হেনিয়াস সমীকরণটা ওখান থেকে একটু চেঞ্জ করব। লন কে পি ছিল, ওখানে লিখবো লন কে, মাইনাস ডেল্টা এইচ আর ছিল, ওখানে লিখবো মাইনাস ই এ বাই আর, আর যা ছিল তাই ইন্টু 1/t প্লাস সি। তাহলে আর্হেনিয়াসের সমীকরণের গ্রাফটা কি হবে? আর্হেনিয়াসের সমীকরণের গ্রাফটা হবে হচ্ছে এরকম। আর্হেনিয়াসের সমীকরণের গ্রাফটা আমি যদি তাপ উৎপাদী এবং তাপ হারির জন্য ভাগ করি, তাপ উৎপাদী এবং তাপ হারি, আবারও সেম। তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হয় তোমরা একটু বলো? ডেল্টা এস এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, ডেল্টা এস এর ভ্যালু নেগেটিভ, তাহলে এই নেগেটিভ আর এই যে তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল্টা এস এর ভ্যালু নেগেটিভ, তাই না? আচ্ছা, এই জায়গায় একটু কাহিনী আছে। তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল্টা এস এর ভ্যালু হচ্ছে ভাইয়া কি নেগেটিভ, আর তাপ হারির ক্ষেত্রে ডেল্টা এস এর ভ্যালু কি ভাইয়া পজিটিভ। তড়িৎ রসায়ন পড়া নাই, গ্রাফ বুঝবো, পরিমাণগত পর্যন্ত মোটামুটি পারি। ডেল্টা এস এর ভ্যালু হচ্ছে পজিটিভ। সো তাহলে সেম ভাবে সেম প্রসিডিওরে তাপ উৎপাদীর গ্রাফটা কেমন হবে? তাপ উৎপাদীর গ্রাফটা কি হবে? এরকম উপরের দিকে উঠবে। তাপ হারির গ্রাফটা কি হবে? সেম প্রসিডিওর ভাইয়া, সেম, জাস্ট ওই যে ডেল্টা এস এর ভ্যালু পজিটিভ নেগেটিভ বসাইলে পেয়ে যাব। তাপ হারির গ্রাফটা কি হবে? এই যে এরকম নিচের দিকে নামবে, এরকম নিচের দিকে নামবে। ঠিক আছে, সো সেম প্রসিডিওরে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। তবে আবারও লগের ক্ষেত্রে গেলে আবারও একটা পার্থক্য আসবে। লগ কে জায়গায় জাস্ট যদি তুমি লগ কে দাও, লগ কে দিলে সূত্রে কি আসবে? মাইনাস ই এ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস সি। সো এই জায়গায় জাস্ট ঢালে চেঞ্জ আসবে। এখন ঢাল আছে কোনটা? এইটা, পরবর্তীতে ঢাল হয়ে যাবে এইটা। আমি কিন্তু কিছু এই জায়গায় বুঝাইলাম না, কেন? কারণ যারা আমার সাথে ক্লাসে আসো তারা এই গ্রাফটা খুব ভালো মতন বুঝছো। এই গ্রাফের প্রসিডিওরে আগাইছে জিনিসটা, লন কেপির জায়গায় লন কে আসছে, মাইনাস ডেল্টা এস এর জায়গায় মাইনাস ই এ আসছে। এখন সেম ভাবে তুমি তাপ উৎপাদী তাপ হারির জন্য ভাগ করবা, তাপ উৎপাদীটা বাড়বে, তাপ হারিরটা কমবে। তাহলে এই জায়গায় কি হবে? এটা হবে লন কে ভার্সেস 1/t এর গ্রাফ, এটাও হবে লন কে ভার্সেস 1/t এর গ্রাফ।
লক্ষ্যের গ্রাফটাও সেমই হবে, বাট ঢালটা জাস্ট নিচে একটা 2.303 দ্বারা ডিভাইড হবে। ক্লিয়ার? তাহলে রাসায়নিক পরিবর্তনের গ্রাফ যেগুলো ছিল সেগুলো নিয়ে কি আর প্যারা খাবা? সবাই একটু ক্লাসে মনোযোগ দাও, জানাই দাও, সবাই বলো রাসায়নিক পরিবর্তনের গ্রাফ নিয়ে আমরা আর প্যারা খাবো কিনা, রাসায়নিক পরিবর্তন কি ডান পর্যন্ত বুঝছি কিনা। ওকে, অবশ্যই স্যার, ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া। রাফিদ বলছো তড়িৎ রসায়ন পড়া নাই, গ্রাফ বুঝবো। তড়িৎ রসায়নের গ্রাফ আমি দেখাবো না, প্যারা নাই। তড়িৎ রসায়নের গ্রাফ একটা আছে দেখানো যায়, বাট ওটা লাগবে না তোমার আপাতত। পরিমাণগত পর্যন্ত পড়লেই মোটামুটি গ্রাফ কভার হয়ে যাবে। জি ভাইয়া, সব ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের ফার্স্ট পার্টে যতগুলো গ্রাফ ছিল আমরা সবই দেখে ফেলছি। এখন চলো আমরা এক ঝলক দেখে ফেলি ফার্স্ট পার্টের গ্রাফগুলা। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি এক ক্লাসে কেমিস্ট্রির সকল গ্রাফ সমাধানের একটা ক্লাস, যেখানে আমরা ChemX10 ফাইনাল অরবিট কোর্সের ওয়ার্ম আপ ক্লাস 2 নাম্বারটা করতেছি। কি ওয়ার্ম আপ ক্লাস 2? ওয়ার্ম আপ ক্লাস 1 এ আমরা যেটা করছি, কেমিস্ট্রির সকল সূত্র একটা ক্লাসে ডান করছি। সূত্র শুধু পারলে হবে, তার গ্রাফগুলো আঁকতে পারতে হবে না। তো এখন আমরা গ্রাফ নিয়ে আসছি। সো আমরা এখন গ্রাফ নিয়ে আসলাম। দেখো, দ্রাব্যতা থেকে যশোর বোর্ড 23 সিকিউ এ একটা কোশ্চিন আসছিল। সেই কোশ্চিনের ভিত্তিতে আমরা দ্রাব্যতার সাথে তাপমাত্রার সম্পর্ককে তাপ উৎপাদী, তাপহারি, ক্যালাস পানি তিনটা অংশে ভাগ করছি। তো তাপ উৎপাদীর গ্রাফ হচ্ছে দ্রাব্যতার সাথে সাথে কমে যায়, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে। তাপহারির ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। ক্যালাস পানির ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত দ্রাব্যতা বাড়ে, ওই পয়েন্ট তারপরের থেকে কমতে থাকে। এই যে পয়েন্টটা, এটার আবার একটা নাম আছে, যে পয়েন্ট পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকে এবং একটা পয়েন্টে যে তাপমাত্রাটা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা কমে, ওই পয়েন্টটার একটা নাম আছে, সেটাকে বলে পরিবৃত তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলে, বয়েল টেম্পারেচার বলে। এগুলো তোমরা লিখে নিতে পারো, পরিবৃত তাপমাত্রা, ক্রিটিক্যাল টেম্পারেচার, বয়েল টেম্পারেচার। ওকে, সেম আমরা হচ্ছে দ্রাব্যতার পরে আমরা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মে চলে আসছি। এখানে ফার্স্টে আমরা যে গ্রাফটা দেখছি সেটা গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের সাথে পারমাণবিক সংখ্যার অপোজিটে একটা গ্রাফ। তো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন পর্যন্ত বাড়ছে। ফসফরাস আর সালফারের মধ্যে ফসফরাসের P4 অবস্থার ভর কম, সালফারের ভর বেশি। তো সালফারেরটা, ফসফরেটটা কমে গেছে, সালফারেটটা বেড়ে গেছে। ক্লোরিন, আর্গন অ্যাজ ইউজুয়াল নিচের দিকে ডিক্রিজ করছে। তারপরে আমরা দেখছি আয়নীকরণ শক্তি ভার্সেস হচ্ছে পারমাণবিক সংখ্যার গ্রাফ। সো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা যেটা দেখছি, আমাদের কিছু ব্যতিক্রম জোড়া আছে, বেরিলিয়াম আর বোরন, নাইট্রোজেন আর অক্সিজেন, গ্রুপ পর্যায় 3 এ ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, ফসফরাস আর সিলিকন। সো কি হয়েছে, লিথিয়াম থেকে বেরিলিয়ামে ঠিকই বাড়ছে, কিন্তু বেরিলিয়াম আর বোরনের মধ্যে বোরনটা আবার কমে গেছে। তারপর কার্বন বাড়ছে, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন আবার কমে গেছে। সো এই জায়গা থেকেই কিন্তু তোমার কোশ্চেনগুলো হবে। তুমি একটু ভালোভাবে মাথায় রেখো, এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টটা থেকেই কিন্তু তোমার কোশ্চেনগুলো হবে, ঠিক আছে? এইগুলো দিলে আবার তোমার হচ্ছে পিডিএফ এ ঝামেলা হয়ে যাবে। সো এই পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেনগুলো হবে। সেম ভাবে আমরা পর্যায় 3 এর জন্য আঁকছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে একটা ঝামেলা আছে। সো আমরা একটু অন্য দিয়ে হাইলাইট করে দেখাই। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে একটা ঝামেলা আছে, আবার এখানে ফসফরাস আর সালফারের মধ্যে একটা ঝামেলা আছে। আর পর্যায় 2 এ ছিল নাইট্রোজেন আর অক্সিজেন, বেরিলিয়াম আর বোরন। সো এইগুলো নিয়ে কিন্তু তোমার কোশ্চেন হবে। একই সাথে তুমি গ্রাফ বুঝছো, তুমি এটার ব্যাখ্যা শিখছো, তুমি এই গ ঘর মধ্যে যদি উদ্দীপক থেকে কোনো কোশ্চেন এভাবে দেয়, সেই উদ্দীপক ধরাও শিখছো। সো তোমার কিন্তু একটা হিউজ পোর্শন কভার হয়ে যাচ্ছে। তারপরে দেখো, আমরা আয়নীকরণ শক্তিতে থেমে নেই, আমরা ইলেকট্রন আসক্তির গ্রাফ দেখছি। ইলেকট্রন আসক্তিতে ব্যতিক্রম জোড়াটা কি ছিল, ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়ে যাইতো। তাহলে ফ্লোরিনকে আমি যদি বেস পয়েন্ট ধরি, এই যে বেস পয়েন্ট, ক্লোরিনটা তার চেয়ে নিশ্চিত বেশি হবে, কিন্তু দেখা যাচ্ছে ব্রোমিনেরটা আবার ফ্লোরিনের চেয়ে ছোট। তাহলে ফ্লোরিনের যে পয়েন্ট আছে, এটার থেকে আমি নিচে নামায় ব্রোমিনেরটা দিছি, তার থেকে আবার কম হচ্ছে আয়োডিনের, ঠিক আছে? সো মোটামুটি গ্রাফ আগে শিখতে হবে, জাস্ট একটা অ্যাজাম্পশন, নাম আমি কিন্তু ভ্যালু মুখস্থ করিনি কোনো। ওকে, তারপরে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার গ্রাফ। তড়িৎ ঋণাত্মকতায় যেহেতু কোনো ব্যতিক্রম নাই, এটা তোমাদের HW দেওয়া হয়েছে। এখন আসো আমরা রাসায়নিক পরিবর্তনে চলে আসছি। রাসায়নিক পরিবর্তনে আমরা একই সাথে সাম্যাবস্থার গ্রাফ বলতে পারি এটাকে, একই সাথে ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ বলতে পারি, একই সাথে এটাকে বিক্রিয়ার হার বনাম সময়ের গ্রাফ বলতে পারি। সো এটা 3 ধরনের গ্রাফ আছে। একটা হচ্ছে সেট করার পরে একটা নির্দিষ্ট পয়েন্টে যে এভাবে চলতে থাকে, আর একটা হচ্ছে সেট করার সময় থেকেই চলতে পারে, আর একটা সেট করার আগে থেকে এভাবে সাম্যাবস্থা অর্জিত হইতে পারে, ঠিক আছে? তাহলে ডান। নেক্সট আমরা আরেকটায় যাচ্ছি, ভ্যান টপ ইকুয়েশন। এটা তো এখনই পড়াইলাম। এবং এরপরে আমরা যেটা দেখছি সক্রিয়ণ শক্তির গ্রাফ, এবং সক্রিয়ণ শক্তির পরে আমরা আর্হেনিয়াসের গ্রাফ দেখে ফেলছি। সো কেমিস্ট্রি ফার্স্ট পার্টে যত গ্রাফ ছিল সবগুলো কিন্তু এই ক্লাসেই কিন্তু হয়ে গেল। সো আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে একটু ভাইকে জানাও তো দেখি। মোটামুটি
2টা ক্লাস তো করলা, যারা এখনো ওই যে বিভিন্নভাবে মাশরাফি ভাই একটু আসেন, আপনার এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করতে পারেন। সো ভাইকে একটু জানাও, ভাই যেহেতু আমাদের ভর্তির ডিলগুলো দেখতেছো আজব আজব কিছু কাহিনী হচ্ছে, ভাই একটু সেগুলো শেয়ার করেন। আমি ততক্ষণ একটু পরে আসতেছি আবার তোমাদের সাথে। তো ভাই একটু শেয়ার করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমার হাতে হয়তো মোবাইল নেই, মোবাইল থাকলে তো কমেন্ট করতে পারতাম। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের সিয়াম ভাই ক্লাস নিতেছিল স্টুডিওতে, আমি পাশের রুমে গেছিলাম। তো আমি বাজে এক্সপিরিয়েন্সগুলো না বলি, একটা ভালো এক্সপিরিয়েন্স বলি। সেটা হলো আমার সাথে 2টা স্টুডেন্ট অ্যাড হয়েছে, মানে 2টা স্টুডেন্ট কলে আসছে, তাদের একটা গ্রুপ কলে, ঠিক আছে, তারা একটা গ্রুপ কলে আসছে আমার সাথে কথা বলতেছে, মানে 2টা স্টুডেন্ট। তারা কেন আসছে? তারা গত 4 থেকে 5 দিন, দ্যাট মিনস 4 থেকে 5 দিন আমাদের বেশ কিছু ক্লাস করছে, এবং আমাদের এসএসসি এমসিকিউ কোর্স 2.0 এর স্টুডেন্ট, আমি নামগুলো বললাম না, 2.0 এর স্টুডেন্ট। সে যে স্টুডেন্টটা আমার কাছে তখন ভর্তি হতে দ্বিধাবোধ করছিল, সেই স্টুডেন্টটা আমার একাডেমিক কোর্স 4000 টাকা দিয়ে আমার ফুল কোর্সে এনরোলমেন্ট করতেছে। এই যে এই মাত্র ডিল, এটা 4000 টাকা দিয়ে। তো দ্যাট মিনস তোমাকে বুঝতে হবে যে ভালো জিনিস তুমি একটু পরে পাইতে পারো, বাট তুমি পাবা যদি তুমি ভালো করে সেটা সন্ধান করো। আমার কথা এটা। এখন যে অরবিটের যে ক্লাসগুলো তোমার এখন চলতেছে, যে সিয়াম ভাই তোমাদেরকে ফাইনাল অরবিটের যে ক্লাসগুলো এখন দিচ্ছে, আমার মনে হয় না এগুলো তুমি কোনো ব্যাচে পাবা। আমি তোমাদেরকে যা 2-3টা জিনিস এখন তোমাদেরকে একটু শেয়ার করি, হয়তো এগুলো শেয়ার না করলে অনেকে বিশ্বাস করবে না। সেটা হলো ফার্স্ট অফ অল তোমাদেরকে সিয়াম ভাই গতকালকে ফর্মুলার উপর দিয়েছিল, তাই না? আজকে দিছে গ্রাফের উপর। আমি চাইলে শুধু গ্রাফ আর ফর্মুলার উপর একটা কোর্স ছেড়ে দিতে পারি, পসিবল। এরপর তোমাদের সাইড বাই ক্যালকুলেটর দিচ্ছিল। বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম এখনো এভাবে ক্যালকুলেটরের উপর প্রত্যেকটা ক্যালকুলেটর আলাদা আলাদাভাবে দিছে কিনা আমার সন্দেহ আছে। কতগুলা 3-4টা ক্যালকুলেটর তার হ্যাক্সগুলো দেখাচ্ছে। দ্যাট মিনস তোমাকে বুঝতে হবে যে আসলে কি। আমি এটাও এতটুকু তোমাকে বলতে পারি, এত কম প্রাইসে তোমাকে এত বেশি জিনিস কেউ দিবে না। এটা শুধু কোর্সে ভর্তির জন্য তা না। তুমি এক জায়গায় দেখবা 5 সাবজেক্টে শুধু একটা পেপার তুমি 3000 টাকায় কমপ্লিট করবা, আর সে জায়গায় আমি 600 টাকা এমসিকিউ কোর্সে এনরোলমেন্ট করতেছি, আর কেমিস্ট্রি 10 দিনে মাত্র 499 টাকায়। ভাইয়া সবই পসিবল যদি না তোমার স্পিডটা থাকে। আজকে আমার স্টুডেন্টরা বলতেছিল 4 মাসে তার সিলেবাস কমপ্লিট করতে হবে। যেমন আমি তাকে কথা দিচ্ছি, ঠিক কথা অনুযায়ী সে কাজ করলে ইনশাল্লাহ তার আউটপুট আসবে। তাহলে তোমার কাজ কি হবে? তোমার কাজ অবশ্যই স্পিডটা ধরে রাখতে হবে। যদি তোমার স্পিড থাকে তুমি পারবা, অবশ্যই তোমার রেজাল্ট আসবে। আজকে ভাইয়ের পরীক্ষা শেষ হয়েছিল, পরীক্ষা শেষ হয়ে এখনো পর্যন্ত রানিং শুধু একটা পর একটা কাজে করতে আসি। তোমাদের মেসেজগুলো রিপ্লাই দিছি, সাথে একজনের সাথে রাস্তায় যাওয়া, আবার মনে করো যে 2টা মানুষের সাথে তোমাদের অফিসিয়াল 2টা মিটিং করে আসছি, তারপর বাসায় আসলাম, আবার ওই যে সাথে গ্রুপ কলে প্রায় 30 মিনিটের মতো কথা বলছি। তারপর এখানে এখন এসে তোমাদের সিয়াম ভাইয়া স্টুডিওতে ঢুকলাম আর সে কথা বলতেছি। দেখি তোমাদের আসলে কি অবস্থা, পরিমাণগত রসায়ন পর্যন্ত মোটামুটি পারি তো। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি তোমরা যারা আসো ক্লাসগুলো আশা করি বুঝতেছো, ঠিক আছে? তো তোমরা একটু বলো, কমেন্ট করো সবার কি অবস্থা। প্রথমে এসে অনেক 2টা, যেহেতু সিয়াম ভাই এক্সপিরিয়েন্সের কথা বলো, আমি ব্যাড এক্সপিরিয়েন্সগুলো না বলি, ব্যাড এক্সপিরিয়েন্সগুলো অন্য কোনো টাইমে শেয়ার করবো, শুধু গুড নিউজটা বলি। এটা একবার নগদটার একটা গুড নিউজ মাত্র এখনকার। তো এই হলো অবস্থা। সবাই একটু বলো যে সবার কি অবস্থা, বা তোমরা আর কি চাও বা কি। আমার কাছে অনেকগুলো মেসেজ আসতেছে। আজকে আমার কাছে আরো একটা মজার ব্যাপার হলো, মানে স্টুডেন্টের চাহিদা আসলে ভালো। আজকে ক্লাস 10 মানে তোমাদের এসএসসি ছোট ভাই যারা আছে তারা কোর্স চাইতেছে, মানে ডিমান্ড এত পরিমাণ বাড়তেছে যে তোমাদের এখন চাহিদা অনেক বেশি। আমি সবগুলো চাহিদাই ফিল আপ করতে পারবো যদি না তোমাদের সেই স্পিডটা থাকে, তাই না? এখন রাইট নাও যদি বলা হয় যে 25 এবং 26 ব্যাচের যদি পূর্ণাঙ্গ একবারে হাতে গড়ি থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত যদি যাইতে চাও, তাহলে এই যে সিডব্লিউ তোমাকে সেই পথ দেখায় দিবে। এতটুকু কনফার্মেশন আমি তোমাকে দিতে পারি। যদি তোমার সিকিউতে সমস্যা, তাও তোমার ফলাফল এখানে আছে। যদি তোমার এমসিকিউতে সমস্যা, তাও ফলাফল এখানে আছে। তোমার সব সিলেবাস শেষ, তুমি একটু সাহেব এখন নিজেকে ভালো করে রিভিশন দিবা, নিজের একটা স্পিড তুমি ফিরে আনবা, এটাও তোমার পসিবল। হ্যাঁ ভাই এক্সাম দিব, এক্সামও তোমার দেওয়া পসিবল। ভাই বায়োলজি নিয়ে কিছু পারতেছি না, বায়োলজি দাগানো বইয়ের পিডিএফ প্রোভাইড করতেছি বিভিন্ন ব্যাচগুলোতে, এক্সাম দিব, তাহলে কি তোমার মোটামুটি একটা পূর্ণাঙ্গ সিলেবাস হয়ে যাবে। ভাইয়া বাংলা ইংলিশের সমস্যা, পরীক্ষার লাস্ট মোমেন্টে যখন আসবে না তোমাদের 25 ব্যাচের পরীক্ষা, তখন ভাইয়া বললো বাংলা ইংলিশের সমাধানও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ একটা পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে বা রেজাল্টে যাবে। শুধু যে তোমাদের একাডেমিক তা না, অ্যাডমিশনও আমরা দেখা দিব, সেটা আমাদের সাথে থাকতে হবে ইনশাল্লাহ। দেখি আর কি আছে। ভাইয়া বায়োলজি চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসলে বলতেছে সিয়াম ভাই বলতেছে মেজাজ একটু খারাপ। আসলে বেশ কিছু কারণে মেজাজ খারাপ। কারণ কি ভাই, এমন মেসেজগুলো ফেস করা লাগতেছে তোমাদের বিভিন্ন কিছু। গত 2-3 দিন মনে করো কোর্সের মেসেজ প্রচুর আসতেছে, এনরোলমেন্ট তো আছে, সবই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু যেসব মেসেজ করা হচ্ছে
মানে এগুলো খুবই বাজে কিছু কিছু কনভারসেশন আসতেছে, এগুলোর কারণে তোমার মাঝে মাঝে বিরক্ত লাগে এই আর কি। তখন মনে হয় যে না ওই যে তোমাদের ফায়াজ ভাই বলে একটা বাইক নিয়ে কোথাও চলে যেতে মন চায় সব রেখা, এগুলো অবস্থা আর কি। তো কি আর দেখি কি বলছে, আমি তো বায়োলজি চাচ্ছিলাম। সবাই কি অনেকে আছে যারা নতুন দেখতেছে আমাকে দেখি, এরকম কি আছে? অনেকে আছে আমাকে নতুন দেখতেছে, মাস্টার ভাই নামে শুনি নাই, এরকম অনেক আছে। এই আমি কোন ক্লাস নেই বলো তো? আমি কোনো ক্লাস নেই সিডাব্লিউতে, নাকি আসলে খালি এইভাবে খালি তোমাদের ভর্তি নেই? কোনটা বলো তো দেখি, কে জানো দেখি বলো, কমেন্ট তো আসতেছে না। এই যে 11-12 জন ক্লাস করতেছো, ক্লাস শেষ তোমাদের, বাট এখন বলো দেখি আমি কোন ক্লাস নেই, কোন সাবজেক্টে ক্লাস নেই? আচ্ছা রাফিদ আল হাসান, সে আমাকে নতুন দেখতেছে, রাফিদ আল হাসান, ঠিক আছে এমডি রাফিদ আল হাসান। আমিও ভাই অনেকদিন তোমার লাস্ট কিছুদিন আগে একটা লাইভ নিয়েছিলাম, ওটাতেই লাস্ট। বলো রাফিদুল হাসান আমার নতুন দেখতেছে, বাকিরা বলো তো দেখি আমি কোন ক্লাস নেই বলো। পোলা পাইন জানাগুলা কিছু বলতেছে না, যারা অজানা স্যার তারাও কিছু বলতেছে না। আমিও নতুন দেখলাম, ও ভাই সামিও আমাকে নতুন দেখছে। আইসিটি সাফওয়ান ইসলাম আইসিটি, আচ্ছা ঠিক আছে মোটামুটি ভাই তোকে বলে রাখি, সেটা হলো আমি আইসিটি ক্লাস নিয়ে তোমাদের নতুন করে পরিচিতি পাইলাম তোমাদের এখানে। আর আরেকটা জিনিস হলো তোমাদের ইনশাল্লাহ আসো আপকামিং যে কোনো প্রোগ্রামে আছে সবগুলোতে ইনশাল্লাহ ইনভেস্টিগেটর হিসেবে থাকবো তোমাদের, কারণ কি তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কি হচ্ছে ওইগুলো সবগুলো কোর্সে ব্যাকে দেখতে পাবা। কিন্তু একটা জিনিস আমাকে ইনশিওরমেন্ট করতে হবে, তোমরা পরিশ্রম করতে হবে এবং ক্লাসগুলো টাইম মতো করতে হবে। আর একটা মজার ব্যাপার, যদি ভাইয়ারা কোনো ভুল করি সেই জিনিসটা ভাইয়াদেরকে ধরে দিতে হবে, যে ভাইয়া আপনি আমাকে ক্লাসটা এই টাইমে দেওয়ার কথা ছিল দেন নাই কেন, এই কথাটা বলতে হবে। যদি তুমি আদায় করা না শিখো ভাই, দুনিয়ার কেউ আদায় করে দিতে পারবে না। সব কিছু তোমাকে আদায় করে নিতে হবে, পড়াশোনা আদায় করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি পড়াশোনা আদায় করে না নিতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ওই স্পিডটা আমরা বুঝবো না। তাহলে তোমার কাজ কি, পড়াশোনাকে আদায় করে নেবে। এবং ভাইয়ারা আমার মনে হয় না বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম এভাবে ভাইয়ারা তোমাদের সাথে এভাবে কানেক্টেড থাকে। আমরা ভাইয়ারা অনেক বেশি কানেক্টেড, তোমরা জাস্ট ভাইয়াদেরকে পিক করার ট্রাই করবা, ইনশাল্লাহ তুমি সব কিছুতে ভাইয়াদের থেকে সাপোর্ট পাবা। তো সবাই সিয়াম ভাইয়ের সাথে কথা বলো। নার্গিস আক্তার মাশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে গুড। তো সিয়াম ভাইয়ের সাথে কথা বলো তোমরা, ঠিক আছে ক্লাসটা শেষ করো। আচ্ছা মোটামুটি তাইলে মাশরাফি ভাই চলে গেল, মাশরাফি ভাইয়ের সাথে তোমাদের মোটামুটি কথা হলো। এখানে আমি শিওর যে অনেকেই চিনো না ভাইকে, আমাকেও চিন্তা না হয়তো, কারণ অনেক নতুন স্টুডেন্ট আসছো, আমার জাস্ট প্রোমোটা দেখছো, দেখে হয়তো ক্লাস আসছো, এখন এসে মোটামুটি দেখতেছো ভাই কিছু কেমিস্ট্রি টুকটাক পারে, ভাইয়ের কাছ থেকে পড়াশোনা করা যায় আসলে, অনেকে এটা মানে এসে ক্লাস করে বুঝতেছো। সো মাশরাফি ভাই মূলত আমাদের ম্যানেজমেন্ট সেক্টরে আছে, ম্যানেজমেন্ট সেক্টরটা পুরোটাই দেখতেছেন। আর তার সাথে ভাইয়ের আইসিটি ক্লাস যারা করছো তারা তো মোটামুটি একরকম ফিদাই হয়ে গেছো, কারণ আইসিটিতে এত ইজিলি আর কম সময়ে তোমাদের আইসিটিগুলোকে গুছাই দেওয়া হয়েছে, যেটা মাশরাফি ভাই খুব ভালোভাবে হ্যান্ডেল করছে। সো এই হচ্ছে ভাইয়ের ছোটোখাটো পরিচয়, অন্যান্য পরিচয় নিয়ে সামনে আবারও কথা হবে। সো ভাই আমি কেমিস্ট্রি কিছু পড়িনি, বাট মনে কিছু পড়ি, বাট মনে রাখতে অনেক প্রবলেম হয়, এর জন্যই অরবিট নিয়ে অনেক প্রবলেম। আমি যে উইক, আমার দ্বারা কি সম্ভব? তুমি জাস্ট একটা কাজ করো, যে আমাদের যেই ক্লাসটা হচ্ছে এই যে ওয়ার্ম আপ ক্লাসগুলা, সো ওয়ার্ম আপ ক্লাসগুলো হচ্ছে তুমি একটু রেগুলারলি করো, ঠিক আছে? তোমার ব্যাচ কত তুমি একটু জানাই দিও ভাইয়াকে। এই তো হচ্ছে অবস্থা, তোমার ব্যাপারে আমি হচ্ছে দেখতেছি, সমস্যা নাই। আর তুমি একটা কাজ করতে পারো ভাইয়া, সেটা হচ্ছে আমাদের একটা কিন্তু সিডাব্লিউ কেমিস্ট্রি বস এই কোর্সটা আছে, ঠিক আছে? সো সিডাব্লিউ কেমিস্ট্রি বস যে কোর্সটা আছে, জাস্ট এটাতে তুমি হচ্ছে এনরোল করে ফেলতে পারো। এটাই এনরোল করলে ক্যামেক্স 10 অরবিট কিন্তু ফ্রি। আর তুমি যদি এখনও, আজকে আমি প্রায় ক্লাসের শুরুতে 10 মিনিট ধরে বলছি 26 ব্যাচ যদি হয়ে থাকো তোমরা, বা 25 ব্যাচই হয়েছে, করতে পারবা না কেন? বেসিক হয়তো তোমার হচ্ছে ক্লিয়ার নাই। দেখো আমি আজকে যখন গ্রাফগুলো তোমাদেরকে পড়াইছি, একটা গ্রাফও হয় নাই আমি তোমাকে না বুঝায় জাস্ট রুলস বলে দিছি, এমন থাকলে এমন হবে, এমন থাকলে এমন হবে না। আমি তোমাকে প্রতিটা জিনিস ব্যাখ্যা সহ পড়াচ্ছি। আমার হয়তো এতে একটু টাইম বেশি লাগতেছে, বাট আমি যখন গ্রাফের ক্লাসটা কেউ করবে, এই গ্রাফ রিলেটেড যত কোশ্চিন আসবে সব সে পারবে, ঠিক আছে? দেখো প্রত্যেকটা হচ্ছে আমি ব্যাখ্যা দিয়ে দিয়ে, বাম থেকে ডানে গেলে আকার বাড়ে, আকার হচ্ছে কমে, পর্যায়ের আইত বাড়ে, এই জিনিসগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করে করে পড়ানো হচ্ছে, ঠিক আছে? ইভেন তুমি দেখো এই যে এই গ্রাফগুলা, তারপর ফর্মুলা, এই যে এই গ্রাফটা তোমার সক্রিয়ণ শক্তির গ্রাফ, এই যে গ্রাফগুলো দেখতেছো, প্রতিটা জিনিস তোমাকে হচ্ছে কি করে পড়ানো হচ্ছে, ব্যাখ্যা করে করে পড়ানো হচ্ছে,
দ্যাটস মিন কি, তার মানে তোমার যদি কনফিউশন থাকে, তোমার যদি কোনো একটা কনসেপ্টে ঘাটতি থাকে, সেটাও তুমি কিন্তু ক্লিয়ার করে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। ফর্মুলার ক্লাস যারা করছো, প্রতিটা ফর্মুলার সাথে কম্বিনেশন করে কিভাবে মনে রাখতে হবে সেটাও গতদিন দেখানো হয়েছে। সো ক্লাসগুলো একটু করো আর দ্রুত এনরোল করে ফেলো। দেখো একটা জিনিসে যদি তুমি দীর্ঘদিন ঝুলায় রাখো জিনিসটা, সেটার উপর থেকে একটা টাইমে মন উঠে যায়। একটা কাজে তুমি যদি প্রথম থেকে শুরু করো, সেই জিনিসটা তোমার হচ্ছে সাফল্যের দিকে নিয়ে যেতে পারবে। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, কথাটা আছে না, মর্নিং শোজ দ্য ডে। জিনিসটা কি, তুমি যদি একটা কাজ খুব ভালোভাবে শুরু করো, সেটা তোমাকে অনেকটা সাফল্যের দিকে নিয়ে যাবে। তুমি যদি কাজের প্রথমে একটা ব্লেন্ডার করে ফেলো, তাহলে সেই জিনিসে তুমি কনফিডেন্স পাবে না, সেটা ভালোভাবে করতে পারবে না। যেহেতু তুমি এই আমার জাস্ট সেকেন্ড ক্লাসে এসে কমেন্টটা করতেছো, তুমি যদি এটা পঞ্চম ক্লাসে আসতো আমার একটু ডাউট হইতো, তুমি 5টা ওয়ার্ম আপকে আসলেই শেষ করতে পারবা, পারার পরে কি আমার 10টা ক্লাসে তুমি কেমিস্ট্রি শেষ করতে, আমারই ডাউট হইতো। তুমি যদি যেহেতু আমার সেকেন্ড ক্লাসে আসছো, তোমার হাতে হিউজ একটা অপরচুনিটি, ফর্মুলা বসের ক্লাসটা করো, এর সাথে মানে ফর্মুলার ক্লাসটা করো আর এই ক্লাসটা দেখে নাও, তাহলে তোমার কিন্তু কাভার আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমি পারবো কি পারবো না এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমি পারবো এই আত্মবিশ্বাস নিয়ে কাজটা শুরু করতে হবে। মনে রাখবা, কোনো একটা কাজের সবচেয়ে কঠিন স্টেপ হচ্ছে একদম ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ যদি তুমি একবার তুমি পা দিয়ে দাও, তোমার কাজটা আস্তে আস্তে হলে আগাবে। তুমি যদি শুরুই না করো, তাহলে সেই কাজটা কখনো শেষ করা তো পসিবলই না, সেই কাজে সাফল্য তো দূরের কথা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ ভাইয়াদের সবই আছে, আচ্ছা হ্যাঁ সবই আছে ভাইয়া, আপনার অ্যাডমিশন কোর্স আছে, সবই আছে ভাইয়া, কোনো কিছুই মানে আমাদের বাদ নাই। এবং যেগুলো নাই সেগুলো আমি দেখতেছি, এবং যেগুলো অনলাইনের কেমিস্ট্রিতে নাই সেই জিনিসগুলোর দিকে আমার চোখ গেছে। যেমন ফর্মুলার উপর আমি একটা ক্লাস খুঁজে পাই না, দু একটা আছে হয়তো, কিন্তু বাল্ক লেভেলে সুন্দর গোছানো ক্লাস নাই। গ্রাফের ওপর তো কোনো ক্লাসই পাইলাম না, ঠিক আছে? নিজে যে শিখবো, নিজে শেখার জন্য গ্রাফের ক্লাস পাইলাম না। হয়তো অনেকে আসবে আমার এই ক্লাসটা দেখে, হয়তো সামনের টিচাররা শিখে পড়াবে। আমাদের জুনিয়ররা অনেকেই আছে আমাদের সাথে কথা বলে এই লাইনে ঢুকতেছে, ভাই আপনি তো কেমিস্ট্রি অনেকদিন পড়াচ্ছেন, তাহলে হচ্ছে আপনার মাধ্যমে আমাকে একটা ব্যবস্থা করে দেন। সো জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? সো আমাদের বয়স আসলে কম হয় নাই, আমরা মোটামুটি এই লেভেলে 4 বছর প্রায় হয়ে গেছে। সো এই আর কি ভাইয়া, স্কোর্সে যে ক্লাস নিয়েছিলেন তার থেকে অনেক আপগ্রেডেড। হ্যাঁ, দিন যত যাবে আপগ্রেড হবে। দেখো স্কোর্সের যে ক্লাসটা এখানে আমরা নিছিলাম, সেটা বেশ কিছু আগে শুট করা, বাট এই যে ক্লাসটা, এটা হচ্ছে আমরা রিসেন্ট কোশ্চিন টাইপের উপর বেস করে নিছি। সো এই যে ক্লাসটা নিলাম, দরকার পড়লে এই ক্লাসটা আমি আবার নিয়ে ওখানে অ্যাড করব। রিজন কি? কারণ দেখো কোশ্চিন প্যাটার্ন দিন দিনে চেঞ্জ হচ্ছে। তুমি যদি কেমিস্ট্রির 21-22-এর কোশ্চিন দেখো আর 23-এর কোশ্চিন দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে সূক্ষ্ম পার্থক্যটা। 23-এ এই যে গ্রাফটা দিয়ে বসছে, 21-22 পর্যন্ত এই গ্রাফের নাম নিশানা নেওয়া পাপ ছিল। ক্লাসে কিন্তু তুমি যে কোশ্চিনটা করলা, ক্লাসে কিন্তু আমি ঠিকই এই গ্রাফ দেখাই আসছি। তুমি দ্রাব্যতার অনেক টিচারের দেখবা খালি পড়াবে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা হচ্ছে কমে, তাপমাত্রা কম মানে তাপহারির ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, তাপ উৎপাদের ক্ষেত্রে এইটাই তথ্যটা জাস্ট দিয়ে দেয়, গ্রাফগুলো শিখায় না। কিন্তু এই গ্রাফগুলো যে ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদেরকে অনেক আগে থেকে বোঝা লাগছে, এবং এর তুমি প্রমাণ পাইছো যশোর বোর্ড 2023-এর কোশ্চিন সলভ করতে যে। সো জিনিসটা কি, আমরা হচ্ছে যে জিনিসগুলো একটু অ্যাডভান্স শিখায় রাখছি তোমাকে, হয়তো তুমি মনে করছো ভাই এগুলো তো আসে না, কেন শিখাচ্ছে, সেটা 2-3 বছর পরে তুমি যেয়ে বুঝবা, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এরকম। সো তোমাদের কেমিস্ট্রি নিয়ে কোনো প্রবলেমই আশা করি আমি রাখবো না, তোমাদের যাবতীয় যখন যা প্রবলেম হয় আমাকে বলবা, আমি সলভ করে দেবো। সো আজকে আমরা ক্লাসটা লেন্দি করবো না, আজকে আমরা হচ্ছে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টটা পুরোপুরি কাভার করলাম গ্রাফের উপর, আমরা বেশ কিছু কথা সামনে বলছি। আমরা নেক্সট ক্লাসে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের উপর, জাস্ট আগামীকালকেই কেমিস্ট্রি সেকেন্ড পার্টের উপর বেশ কিছু গ্রাফ আছে। পরিবেশ রসায়ন থেকে আমাদের গ্যাসীয় সূত্রাবলীর গ্রাফগুলো আছে, তারপরে আমাদের হচ্ছে অ্যামাগা বক্রলেখ আছে। পরিমাণগত রসায়নে বেশ ইম্পর্টেন্ট গ্রাফ, নির্দেশক চিত্রের গ্রাফগুলো খুব ভালোভাবে শেখা লাগবে। সো এই গ্রাফগুলো আমরা জাস্ট কালকে মনে হয় গ্রাফের সাথে আমরা আরেকটা টপিক অ্যাড করব, কারণ গ্রাফ খুব অল্প পরিমাণ বাদ আছে। সো আজকের এই ক্লাসটা কেমন লাগছে জাস্ট তোমরা একটু আমাকে জানাও, আর কেমিস্ট্রি রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা তোমার, জাস্ট এতটুকু তুমি ভাইয়াকে জানাও। শুধু কেমিস্ট্রি কেন, তোমাদের এখানে ফিজিক্সের ভাইয়া আছে, ম্যাথের ভাইয়া আছে, আইসিটির ভাইয়া আছে, বায়োলজির সাপোর্ট আছে, যে কোনো প্রবলেম লাস্ট মোমেন্টে জানাইতে হবে। ইনশাল্লাহ সেরা একটা সাফল্য আমরা নিশ্চিত করতে পারবো। আর এরই সাথে আমরা আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের স্পেশাল একটা বুক, মানে আমরা তো আসলে বসে নাই, আমরা সারাদিনই আমাদের খুব বিজি, ল্যাব সিটি সব কিছুর পাশাপাশি
আমরা এই যে সারাদিনই প্ল্যাটফর্মে নিয়ে বিজি থাকি, তোমাদের নিয়ে বিজি থাকি। সো তোমাদের একটা হাইলি ডিমান্ড ছিল ভাই অর্গানিক কেমিস্ট্রি প্রচুর পড়তেছি, পারতেছি না, কনসেপ্ট ক্লাস করতেছি, সিকিউ ধরতে পারি না, এমসিকিউ ধরতে পারি না, সব কিছুর সমাধান আমি একটা বইয়ের মধ্যে করার ট্রাই করছি। এটা ওয়ান কাইন্ড অফ হ্যান্ড নোট, সাথে তোমার সিকিউ সলভ দেওয়া থাকবে। সো দ্য অর্গানিক কেমিস্ট্রি কম্প্যাক্ট নোট, জাস্ট তোমরা পেজে নক দিয়ে তোমরা হচ্ছে জাস্ট এটাকে হচ্ছে পেমেন্ট করে দিবা আর তোমার কুরিয়ার অ্যাড্রেসটা দিয়ে দিবা, ডান, এতটুকুই তোমার কাজ। তারপরে কাজটা তোমার বই যখন হাতে পাবা আর সিয়াম ভাইয়ের ক্লাস যখন একসাথে মিলাবা, ইনশাআল্লাহ 25-26 যেই হও সেরা একটা তুমি সাফল্য নিতে পারবা। জাস্ট এক্সামের আগের রাতে তুমি যদি এই নোটটা পড়ো, তুমি এই নোটটা পড়ো, যে 40 লেখা আছে, এই যে 40 মার্কের কোশ্চিন ওখান থেকে হয়, তুমি 35+ মার্ক ইনশাআল্লাহ ক্যারি করতে পারবা। মানে এত সুন্দরভাবে গুছানো জিনিসটা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। সো একটু ভাইয়েরা লাস্টে কমেন্ট করতে পারো, আমরা শেষ করব ক্লাসটা, আমরা শেষ করে দিব। রিভিউ দিতে গেলে বলি ফায়ার সার্ভিসকে কল দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ফায়ার সার্ভিসকে কল দিতে হবে, হ্যাঁ ফায়ার সার্ভিসকে কল দিয়ে দাও। তাইলে আজকের মতো আমরা তাহলে এখানেই ক্লাসটা শেষ করতেছি। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানো আমাদের বেশ কিছু প্রজেক্ট চলতেছে 25-26-এর জন্য, ক্যামেক্স10 ফাইনাল অরবিট, এসএসসি এমসিকিউ কোর্স, আমাদের সাজেশন বুকগুলা, অর্গানিক কেমিস্ট্রি কম্প্যাক্ট নোট, এবং সামনে আপকামিং তোমাদের ম্যাথ বস, কেমিস্ট্রি, ফিজিক্স বস, কেমিস্ট্রি বস আমি নিজে বলা যাবে না, ফিজিক্স বস, তারপরে হচ্ছে ম্যাথ বস, আইসিটি বসরাও ধামাকা নিয়ে আসতেছে। সো ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। সো আজকের মতো আমরা এই পর্যন্তই তাহলে রাখলাম। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা লাইভটা শেষ করছি। নেক্সট দিন আমরা গ্রাফের বাকি সমাধানটা করে ফেলবো। আসসালামু আলাইকুম।